বাংলাদেশের মার্কেটে ইভ্যালি, ইওয়ারেঞ্জের মতো বেশ কিছু প্রতিষ্ঠান আ ই-কমার্স ইন্ডাস্ট্রিটাকে এক প্রকার ধ্বংস করে দিয়ে গেছে। এবং বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো আছে তার ভিতরে দারাজেরও রেপুটেশন যে খুব একটা ভালো, ব্যাপারটা সেরকম না। তো সেই জায়গা থেকে আপনি ই-কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার আশা কিভাবে আসলো আপনার? এবং এই ইন্ডাস্ট্রি নিয়ে কেন কাজ করতেছেন এখন? আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি কিন্তু আসলে একটা লম্বা সময় আমি দেশের বাইরে ছিলাম। অ্যান্ড হুম, ওই সময় আসলে আমি বাইরের অনেক বড়, বড় ই-কমার্স কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়েছে। যেমন আমি আ ব্যাক ইন 2010 মানে ওই যেই সময় নাকি বাংলাদেশের মানুষ আসলে ই-কমার্স চিনতও না, সেই সময় ইউকের একটা বেশ বড় ই-কমার্স ছিল হচ্ছে play.com। ওইটার একদম শুরু থেকে ডেভেলপমেন্টের টিমে আমি ছিলাম। ওকে। ওই সময় আমি আসলে দেশের বাইরে ছিলাম। ওইখানে কাজ করার সুযোগ হইছে। দেন হচ্ছে সাইপ্রাসের নাম্বার 1 ই-কমার্স কোম্পানি ছিল হচ্ছে মুফতি.com। ওইটার ডেভেলপমেন্ট পুরোটা আমার হাতে হইছে। ওকে। এরপরে ২০১২ সাল থেকে শুরু করে ওয়ার্ল্ডের খুব নামকরা একটা কোম্পানি next.co.uk, ওইটা আমার হাতেই ডেভেলপড হইছে। আমার টিম ডেভেলপ করছে। এরপর বাংলাদেশে আমরা এখন আ ওয়ার্ল্ডের খুব বড় একটা কোম্পানি, নাম শুনলে চিনবেন, ভোগ। ভোগের ফুল ই-কমার্স ডেভেলপমেন্টটা হচ্ছে গিয়ে আমার টিম করছে। সো ওকে। এই যে এতগুলো বড় কোম্পানির সাথে কাজ করার জন্যই আসলে আমরা ই-কমার্সের পথ চলা শুরু হইছে আরকি আমার। সো ওকে। যখন আমি বাংলাদেশে এসে আবার কাজ করা শুরু করছি, তখন দেখা গেছে যেহেতু আমার এই ই-কমার্সের মানে বড় একটা অভিজ্ঞতা নিয়ে আমি আসছি। তখন বাংলাদেশে ই-কমার্সের যাত্রা শুরু হইছে। বিপণী.কম নামে একটা কোম্পানি ছিল ব্রেন হুম। স্টেশন 23। ওই কোম্পানিতে আমি কাজ করেছি। তারপর প্রিয়শপ.কম, সেখানেও আমি একদম ডেভেলপমেন্টে কাজ করেছি। অ্যাপেক্স.কম আমি কাজ করেছি। অথবা.কম আমি কাজ করেছি। বাংলাদেশের ই-কমার্সের মানে রি-কমার্স ব্যবসাটা যখন আসে, দ্যাট মিনস বাই সেল এক্সচেঞ্জ, এটা swap.com.bd নিয়ে আসে। হ্যাঁ। সেইখানেও আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। আ সো আল্টিমেটলি এইভাবে এদের সাথে কাজ করতে, করতে আসলে আমি ই-কমার্স মানে ইন্ডাস্ট্রিতে ঢুকে যাই। আর যেহেতু এই এক্সপেরিয়েন্সটা আমার ছিল, সেইজন্য মানুষজন আসলে অনেক আশা করে আমার কাছে আসতো এবং আমার কাছে হয়তো সাজেশন চাইতো। সো সেই কারণে বাংলাদেশের বেশ বড়, বড় টপ ব্র্যান্ডগুলোর সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু ওই জায়গাটাতে একটা মানে আমি প্রবলেম যেটা দেখছি আরকি, যে বাংলাদেশে এন্টারপ্রেনিউর যারা আছে, ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এখন ঢুকতেছে, তারা আসলে খুব বেশি বাজেট নিয়ে শুরু করে না। হুম। বা যাদের নাকি আসলে বাজেট হাতেও আছে, তারা আসলে এটাকে একটা সাইড হেসেল হিসেবে শুরু করে। যে এটা হচ্ছে গিয়ে আমার প্রাইমারি বিজনেস না, এটা সাইড বিজনেস। এটাতে তেমন বেশি ইনভেস্ট করার দরকার নাই। কোন রকমে এটা চলুক, যদি লাভের মুখ দেখি তখন খরচ করব। মানে অনেকটা এই টাইপের চিন্তা করে আরকি। সো সেইজন্য আ আমরা বড় কোম্পানির ই-কমার্স ওয়েবসাইট যেভাবে বানাইছি, যেই পরিমাণ খরচ দিয়ে বানাইছি, আ তারা আসলে এই খরচটা করতে চাইত না। তো তখন দেখা যেত যে আমি হয়তোবা আমার পরিচিত অন্য কোনো কোম্পানিকে রেফার করে দিতাম। কিন্তু তারাও আসলে তাদেরকে ভালো স্যাটিসফাইড করতে পারে নাই। এ কারণে একটা সময় আমার কাছে মনে হইছে যে আমরা আ মানে কম দামি সলিউশন দিতে পারতেছি না। দ্যাটস হোয়াই আমাদের কাস্টমাররা ভালো সলিউশন ইউজ করতে পারতেছে না। আমার সলিউশন ইউজ করতে পারতেছে না। তখন আসলে আমি SaaS নিয়ে কাজ করার চিন্তা করি আরকি। আমি আপনার কোয়েশ্চেনটা একটু ধীরে দিচ্ছি, যে শিওর, ওই শিওর। সময়ে আমি SaaS নিয়ে কাজ করার চিন্তা করি অ্যান্ড আমরা SaaS প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসি। যদিও বাংলাদেশে কিন্তু SaaS এর মার্কেটটা একদম নতুন। একদমই নতুন। হ্যাঁ। Shopify.com ওয়ার্ল্ডে খুব established একটা SaaS কোম্পানি। তারা হচ্ছে গিয়ে খুব অল্প টাকায় একটা ই-কমার্স ওয়েব সলিউশন দিতে পারে। বাট বাংলাদেশে আসলে SaaS কোম্পানি আমি যখন শুরু করেছি তখন আসলে ছিল না। হুম। তো এই শুরু করাটার উদ্দেশ্যটাই হচ্ছে যে বাংলাদেশে যে এন্টারপ্রেনিউররা আছে, ই-কমার্স ব্যবসা করতে চায়, তাদের বাজেট নাই। তারা আসলে কম দামে সস্তায় একটা সলিউশন নেয় এবং এই সলিউশনটা নিয়ে তারা ধরা খায়। মানে ওই এক্সাক্টলি। সলিউশনটা আসলে লিটারেলি তাদের কাছে কোনো মানে উপকার করতে পারে না অ্যান্ড তাদের মনে একটা ধারণার জন্ম দেয় যে আসলে ই-কমার্স ওয়েবসাইট কোনো কাজের না, এটা দিয়ে কোনো কাজ হয় না। মানে এইরকম একটা হা ভাইব তৈরি করে আরকি। হ্যাঁ, সো এইটা আসলে একটা খুব রং একটা কনসেপ্ট। কারণ ই-কমার্স ওয়েবসাইট ছাড়া আপনি কখনোই একটা এস্টাবলিশড ই-কমার্স কোম্পানি গড়ে তুলতে পারবেন না। মানে এটা না। আসলে পসিবল না। সো এই চিন্তাটা
থেকে আমার মনে হয়েছে যে ঠিক আছে আমরা একটা SaaS সলিউশন করি, যে SaaS সলিউশনের মধ্যে কাস্টমার বা উদ্যোক্তারা খুব অল্প টাকায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবে এবং তারা ভালো আহ, করতে পারবে এবং উঠে আসবে। এখন দেখেন যে আপনারা যেটা বলছেন যে অরেঞ্জ, তারপরে হচ্ছে ইভ্যালি, তারপরে হচ্ছে অন্য অনেক কোম্পানি, Yeah. আমি আসলে তাদের বদনাম করব না, কিন্তু ইভ্যালি বা অরেঞ্জ ওরা যেই টাইপের মডেল নিয়ে বাংলাদেশে ই কমার্স ব্যবসা করছে, এটা আসলে যারা ই কমার্স বোঝে তারা বুঝবে যে এটা আসলে কোনো ই কমার্সের কোনো মডেলই না, এটা হচ্ছে ধান্দাবাজি, একদম ট্রুলি ধান্দাবাজি। এখন ওই ট্রুলি ধান্দাবাজি যে করবে তার সে আসলে আমার কাস্টমার না, এবং তাদেরকে নিয়ে আমি আসলে চিন্তাও করি না। আমার চিন্তাটা, আমার ফোকাসটা হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে যারা কিনা ব্যবসা করতে চায়। দারাজের কথা আপনি বলছেন, আহ, আমি এখানে একটুখানি বলবো যে দারাজের ব্যবসাটা কিন্তু একটু অন্যরকম। দারাজ কিন্তু সিঙ্গেল ভেন্ডর ই কমার্স না, তারা হচ্ছে মাল্টি ভেন্ডর ই কমার্স। অর্থাৎ তারা হচ্ছে মার্চেন্টের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে ডেলিভারি করে, এবং এখানে আসলে প্রোডাক্ট ডেলিভারিও করে হচ্ছে মার্চেন্ট নিজে। সো এই জায়গাটাতে যদি এমন হয় যে দারাজের একটা প্রোডাক্ট আপনি হাতে পাইছেন এবং সেটাতে কোনো মানে ফল্টি হয়েছে অথবা ড্যামেজ হয়েছে অথবা কিছু হয়েছে, সেটার জন্য কিন্তু হচ্ছে মার্চেন্ট দায়ী, দারাজ সরাসরি দায়ী না। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই দারাজের একটা দায়বদ্ধতা নিতে হবে যে যখন সে আসলে নিজে এই প্রোডাক্টটার মার্কেটিং করতেছে এবং এইটাতে লিখে দিচ্ছে যে দারাজ হচ্ছে এই কোম্পানির সে মানে প্রোডাক্টটার ওনার। সো মার্চেন্ট ওনার হইলেও দারাজের একটা দায়বদ্ধতা থাকে, অ্যান্ড তার উচিত হচ্ছে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটিটাকে এনশিওর করে কাস্টমারের কাছে পৌঁছানো। দ্যাটস ভেরি ট্রু। কিন্তু Yeah. আসলে আমাদের দেশে যেই জিনিসটা আসলে অহরহ হয়, সেটা কিন্তু আসলে অন্য দেশে অন্য কোথাও সেভাবে হয় না। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এখানে অসাধু মার্চেন্ট যারা আছে তাদের দায়বদ্ধতাটা অনেক বেশি। এখানে আপনি যেটা বললেন, সাধারণ যে কাস্টমাররা আছে, সাধারণ কাস্টমাররা কিন্তু দেখবে না যে এটা দারাজ বিক্রি করতেছে নাকি কোনো একটা সিঙ্গেল ভেন্ডর বা সিঙ্গেল ই-কমার্স এন্টারপ্রেনাররা বিক্রি করতেছে। এক্স্যাক্টলি। সাধারণ আমি যেটা বলতেছি যে দারাজ কিংবা ইভ্যালি বা অরেঞ্জের কথা বলেন বা একজন একটা ল্যান্ডিং পেজ ইউজ করে সিঙ্গেল প্রোডাক্ট সেল করার কথাই বলেন, সবাই কিন্তু দায়ী বাংলাদেশের বর্তমান ই-কমার্স মার্কেটটাকে ধ্বংস করার। এক্স্যাক্টলি, মানে আমি এখানে আমি আমি আপনার সাথে এই ব্যাপারে একদম একমত। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু দারাজেরও যেমন যেমন দায় আছে, ইভ্যালিরও দায় আছে, বা একটা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেস করতেছে তাদেরও দায় আছে। অবশ্যই। সেই ব্যাপারটাই বলছি। হ্যাঁ, এখা সেই জন্যই আসলে হ্যাঁ, আমি মানে বললাম যে আমরা আসলে একদম মানে ওই যেটা বললাম না, যে আসলে ধান্দাবাজি করে যারা ব্যবসা করবে তারা আসলে আমার টার্গেট কাস্টমার না বা আমার অডিয়েন্সও না। আমি আসলে তাদেরকে বা ওই এন্টারপ্রেনারদেরকে সাপোর্ট করতে চাই যারা কিনা আসলে ট্রুলি বিজনেস করে উঠে আসবে এবং অ্যামাজন, ইবে, আলিবাবা এদের মতো কোম্পানি করবে। আমার ওকে। মানে উদ্দেশ্য বা আমি সাপোর্ট করতে চাই আসলে সেই সমস্ত উদ্যোক্তাদেরকে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি একটা ওয়েব সলিউশন নিয়ে আসছি, যেটা ব্যবহার করে এটা এটা কিন্তু তাকে আসলে রাতারাতি বিজনেসম্যান বানায় দিবে না। মানে এটা ইটস এ টুল। ইয়া। সো এইটা তাকে বিজনেস গ্রো করতে সহায়তা করবে। ইটস নট এ ওয়ান অ্যান্ড অনলি টুল। এরকম আমরা আসলে অনেকগুলা এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলব। জি। তার আগে আমি আ লাস্ট একটা ডেটা দেখছিলাম যে ইক্যাপের একটা ডেটা যে অলমোস্ট বাংলাদেশের ই-কমার্সের মার্কেট আছে অলমোস্ট $3 বিলিয়ন এর মতো। কম বেশি হতে পারে। এটা যদি আমি জাস্ট মানে আমার হ্যাঁ, একটা স্ট্যাটিস্টিক্স আমি বলি। ২০২৪ সালে একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখেছি, অ্যান্ড এটা এটা গভর্নমেন্ট থেকে। সেটা হুম। হচ্ছে আ বর্তমানে বাংলাদেশের $৭.৫ বিলিয়ন আ মার্কেট প্লেস আছে। সো আ আমরা এস্টিমেট করতে পারি ৩-৪ থেকে আ ৭ হ্যাঁ, এই রেঞ্জে থাকতে পারে। সো একটা বিশাল মার্কেট আছে বাংলাদেশে। এক্সাক্টলি। রাইট? বাট এরপরেও একটু আগে যেটা বললেন যে বাংলাদেশে যারা ই-কমার্স বিজনেস শুরু করতে চায়, তারা এটাকে সাইড হাসেল হিসেবে শুরু করে। এটা একটা প্রবলেম। এটা ফুল একটা বিজনেস হিসেবে, ফুল টাইম বিজনেস হিসেবে খুব কম মানুষে নেয়। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে বর্তমানে অলমোস্ট 60% আ কাস্টমার আ ক্যাশ অন ডেলিভারি নাই। এটা একটা প্রবলেম আছে। ট্রু। এবং একটা ট্রাস্ট ব্যাপারটা এখনো একটা প্রবলেম আছে বাংলাদেশে। এরকম একটা খুবই
একটা ভালনারেবল একটা অবস্থা। ভালনারেবল একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিতে আপনি Shopify এর মতো একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে নিয়ে আসছেন। কতটুকু সাস্টেইন করতে পারবেন বলে আপনার মনে হয়? যেটা আপনার প্রতিষ্ঠান আসলে কিভাবে সলিউশনটা দিচ্ছে, সেই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন। আচ্ছা। আ একটু আগে যেটা আপনি বললেন যে, আপনি $3.5-4 বিলিয়ন মনে করেছেন বা হ্যাঁ, আপনার হয়তো কোনো একটা ডেটা আছে আপনার কাছে, হ্যাঁ। যে ডেটাটা কিনা আমার কাছে ২০২৪ এর লাস্টের দিকে যেটা, সেটা হচ্ছে যে $7.5 বিলিয়ন আ ডলারের একটা মার্কেট ২০২৪ সালে বা ২৫ সালে আছে। এবং আ আরেকটা স্ট্যাটিস্টিক্স আমি দেখেছি যে, আ এটা শুধুমাত্র মানে স্ট্যাটিস্টিক্স দেখার ব্যাপার না। আমি যদি আসলে চিন্তা করি যে ক্যাগ রেট যেটা আরকি, হ্যাঁ? আ এটা যদি ১০-১২% ও আমি চিন্তা করি, তাহলে আসলে এই ক্যাগ রেটটাতে ২০৩০ সাল নাগাদ এই মার্কেটটা হয়ে যাবে হচ্ছে $15-20 বিলিয়ন ডলারের। ওকে। সো ইটস আ হিউজ অ্যামাউন্ট মার্কেট। এবং এই মার্কেটটা তখনই হবে যদি আসলে বাংলাদেশে এখন যারা এন্টারপ্রেনার হিসেবে মার্কেটে আসছে, হোক সেটা সাইড হাসেল হিসেবে শুরু করুক, সাইড বিজনেস হিসেবে শুরু করুক, আ পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করুক। যদি তারা আসলে উন্নতি করতে পারে, সাকসেস পায়, তাহলেই কেবল এই ১৫-২০ বিলিয়ন ডলারের মার্কেটটা হবে। সো এই জায়গাটাতে যদি আমি চিন্তা করি যে এখন আ তাদেরকে সাকসেস করার জন্য ই-কমার্স ইকোসিস্টেম আসলে দরকারি। এই ইকোসিস্টেমের একটা অন্যতম উপাদান হচ্ছে গিয়ে ওয়েবসাইট। অ্যান্ড আমার কাছে আমি যদি আমাদের আ যে ভাইরা বা আমাদের সাথের যারা আসলে ই-কমার্স এন্টারপ্রেনিউর হিসেবে নিজেকে দেখতে চায়, তাদেরকে যদি আমি রাইট ওয়েতে একটা ই-কমার্স সলিউশন দিতে পারি, শুধুমাত্র এই রাইট টুলস গুলো ইউজ করে তারা আসলে তাদের ই-কমার্সের সাম্রাজ্য তৈরি করতে পারবে। অ্যান্ড এখন ওকে। মানে যখন নাকি একটা জিনিস ফ্লোরিশ হচ্ছে, সেই সময় যারা নাকি মার্কেটে ঢোকে, আপনাকে বুঝতে হবে দে আর দ্য উইনার অ্যান্ড হুম। দে আর মানে তাদের অনেক দূরদর্শিতা আছে। এই দূরদর্শিতা ছাড়া কিন্তু যেখানে একটা মার্কেট তেমন একটা নাই, সেই জায়গাটা এন্ট্রি করা, এটা কিন্তু অনেক সাহসিকতার একটা ব্যাপার। ইয়াহ! সো এই সাহস নিয়ে যারা ঢুকতেছে অ্যান্ড এখানে মার্কেট আছে, তারা আমাদের এই টুলটা ব্যবহার করে যাতে করে অনেক ভালো বিজনেস করতে পারে, সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমি মার্কেটে এন্ট্রি নিচ্ছি। আপনার যদি ছোট বড় ই-কমার্স বিজনেস থাকে অথবা হোলসেল বা রিটেল বিজনেস থাকে এবং সেক্ষেত্রে আপনার যদি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে বিজনেস করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন আপনার যদি বিজনেস ছোট হয়, সেক্ষেত্রে আপনি ৫-১০ হাজার টাকার প্রোডাক্ট কিন্তু নিয়ে আসতে পারবেন না। ৫-১০ হাজার টাকার প্রোডাক্ট আপনি আলিবাবা বা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারবেন, বাট সেটার প্রাইস অনেক বেশি পড়বে। আবার আপনি যখন অনেক বেশি প্রোডাক্ট নিয়ে আসবেন, ধরুন ১০ কোটি ২০ কোটি টাকার প্রোডাক্ট নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার এলসি করতে হবে, আপনার প্রোডাক্ট সোর্সিং করতে হবে এবং পোর্টে আপনার বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। সো বিজনেসম্যানরা এই প্রবলেমগুলো ফেস করতে চায় না এবং এই প্রবলেমগুলোর সলিউশন নিয়েই লং টাইম ধরে কাজ করতেছে চায়নাবাজার B2B.com। চায়নাবাজার B2B.com আসলে কিভাবে কাজ করে? আপনি তাদের মাধ্যমে যেমন ৳১,০০০ টাকার প্রোডাক্টও নিয়ে আসতে পারবেন, ঠিক তেমনই ১০ কোটি টাকার প্রোডাক্টও নিয়ে আসতে পারবেন। আপনি জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করবেন এবং তাদেরকে পে করে দিবেন। তারা প্রোডাক্ট সোর্সিং করা থেকে শুরু করে শিপিং, ডেলিভারি এভরিথিং তাদের দায়িত্ব। সো আপনি যদি চায়নাবাজার B2B.com থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান, তাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। আমি পার্সোনালি Shopify এর একজন ভক্ত। ইয়াহ! আমি জানি যে Shopify কিভাবে একটা এন্টারপ্রেনিউরকে হেল্প করে তার বিজনেস গ্রো করার জন্য। এটা আমি দেখে আসছি। সো Shopify এর মতো করে আমি যদি চিন্তা করি যে আমি BigCommerce এর ওনার, BigCommerce আমি এমনভাবে ডিজাইন করছি যাতে করে আমাদের এন্টারপ্রেনিউররা যারা আছে, আ অন্যভাবে বলছি না, বাংলাদেশে এন্টারপ্রেনিউরদের মধ্যে প্রায় 70% এন্টারপ্রেনিউরের টেকনিক্যাল নলেজ একটু কম। কম। ইয়াহ! তারা আসলে দেখা যায় যে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করবে সেটা জানে না। কিভাবে একটা ওয়েবসাইটে Facebook এর সাথে পিক্সেল কানেক্ট করে রিটার্গেট করবে বা ডেটা পাবে সেটা জানে না। Google ট্যাগ ম্যানেজার কিভাবে ইউজ করবে সেটা জানে না। আ কিভাবে তারা অডিয়েন্স ট্র্যাক করবে, এই অডিয়েন্সকে রিটার্গেট করবে, কিভাবে একটা অ্যাড রান করবে, কিভাবে একটা ক্যাম্পেইন রান করবে, কিভাবে হচ্ছে গিয়ে একটা রিপোর্ট দেখবে, কিভাবে একটা ড্যাশবোর্ড দেখবে, কিভাবে বিজনেস ইন্টেলিজেন্স বা BI টুলস ইউজ করবে, এই ব্যাপারগুলো আসলে তারা খুব একটা জানে না। সো আমি এটাকে
একেবারে পানির মতো সহজ করে আমার সলিউশনে আনার চেষ্টা করছি, যাতে করে একদম নো কোড, মানে উইদাউট এনি কোড লেখা ছাড়া একটা এন্টারপ্রেনার তার নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারবে। দ্যাটস মানে এটা করতে পারবে, আই ক্যান চ্যালেঞ্জ। ২ নাম্বার হচ্ছে যে জাস্ট পিক্সেল কোডটা নিয়ে এসে সে বসাই দিলে তার পিক্সেল সেটআপ হয়ে যাবে। তার মানে ম্যানুয়ালি পিক্সেল সেটআপ করার দরকার নেই। আমি এটা করছি। আ গুগল ট্যাগ ম্যানেজারের সাথে যদি সে অ্যাড করতে চায়, জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা বা কিটা এনে বসাই দিলে তার কাজ হয়ে যাবে। সে যদি পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চায়, সেটা বিকাশ হোক, নগদ হোক, এসএসএল কমার্স হোক, যে কোনো পেমেন্ট গেটওয়ে হোক, জাস্ট ওই পেমেন্ট গেটওয়ে যে এপিআই কি দিবে, মানে ২ লাইনের একটা কি দিবে, সে জাস্ট ওইটা কপি করে এনে বসাই দিলে আমার কাজ হয়ে যাবে, ব্যাকএন্ডে কাজ মানে আমার সিস্টেম করে ফেলবে। সো পেমেন্টের ক্ষেত্রে আপনাদের নিজস্ব কোনো পেমেন্ট গেটওয়ে নিয়ে আসার কোনো প্ল্যান আছে কি? এই মুহূর্তে আমাদের নিজস্ব কোনো পেমেন্ট গেটওয়ে নিয়ে আসার প্ল্যান নাই, কারণ ওইটা আসলে আরেকটা বিজনেস। আমরা হুম। এখন যেটা করছি সেটা হচ্ছে বাংলাদেশের নামকরা যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, লাইক এসএসএল কমার্স, আমার পে, পে স্টেশন, বিকাশ, হুম। নগদ, রকেট, সবার সাথে আসলে আমাদের কোলাবোরেশন আছে। সো আমার সিস্টেম ইউজ করে একটা মার্চেন্ট বা একটা এন্টারপ্রেনার যে কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারবে। একটু ক্লিয়ার করে বুঝি যে আপনাদের বিট কমার্সটা হচ্ছে লাইক শপিফাই, একটা হ্যাঁ, ই-কমার্স SaaS প্ল্যাটফর্ম রাইট। যেখানে যে কোনো একটা যারা নন টেকনিক্যাল পারসন তারা আপনার প্ল্যাটফর্মে আসবে, এসে জাস্ট তাদের ডোমেইনটা কানেক্ট করবে এবং একটা ই-কমার্স প্ল্যাটফর্ম ডেভেলপ হয়ে যাবে, হ্যাঁ, রাইট? এখন কোশ্চেন এবং হচ্ছে শপিফাইতে কিন্তু আসলে ওয়েবসাইট বিল্ডার নাই। মানে শপিফাই দিয়ে কিন্তু আপনি নিজে, নিজে একটা ওয়েবসাইট বানাইতে পারবেন না। যেটা কিনা আমার সলিউশনে আছে। আপনি ওকে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি নিজে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। ওকে। মানে এটা কিন্তু শপিফাইতে নাই। শপিফাইতে জাস্ট থিম আছে মনে হয়। হ্যাঁ, থিম আছে এবং থিমটা ইনস্টল করতে হয় এবং এই থিমটা কাস্টমাইজ করতে হয়, যেটা কিনা আসলে মোটামুটি মানে আরেকটা ডেভেলপার হায়ার করতে হয় এই ডেভেলপার কাজটা হায়ার করার করে জন্য। করতে হয়। সো এখানে যদি বলা হয় একজন জাস্ট বিগিনার, সে তো চাইলে বাংলাদেশে যেহেতু শপিফাই ওইভাবে ইউজ করে না, বাংলাদেশের মার্কেটে বিজনেস এবং করতে গেলে বাংলাদেশের মার্কেটে আসলে শপিফাই বান্ধব না। শপিফাই মানে বান্ধব না। শপিফাই আপনি মানে শপিফাই কিন্তু বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, তারপরে হচ্ছে এসএসএল কমার্স বা বাংলাদেশী কোনো বাংলাদেশি ব্যাংকের, মানে নাই। এগুলো কোনো কিছু হ্যাঁ, সাপোর্ট করে না। সো আপনি আসলে শপিফাইকে নিয়ে এসে যে আপনার বিজনেসটা চালাবেন, সেটা করতে আসলে আপনার অনেক রকমের ঝামেলা পোহাইতে হবে। কিন্তু আমার এই সলিউশনটা একেবারে বাংলাদেশী ই-কমার্স উদ্যোক্তা যারা আছে তাদেরকে ফোকাস করেই করা। সো এখানে আপনি বিকাশ মানে পেমেন্ট গেটওয়ে আপনি বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। আপনি কুরিয়ার ইন্টিগ্রেশন, মানে যেইটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ছাড়া আপনি তো কাস্টমারের কাছে পণ্য পৌঁছাইতে পারবেন না। কুরিয়ার সো ইন্টিগ্রেশন কোনটা কোনটা আছে আপনার? কুরিয়ার ইন্টিগ্রেশন বড় সবগুলাই, স্ট্রিট ফাস্ট বলেন, রেডএক্স বলেন, তারপরে হচ্ছে গিয়ে আরএক্স কুরিয়ার বলেন, পাঠাও বলেন, সবগুলো আমার সবকটাই আছে। সাথে কোলাবোরেশন করছি আমরা। দ্যাটস গ্রেট যে সবকিছুই আপনাদের প্ল্যাটফর্মে আছে, জি। A to Z। সো এক্ষেত্রে আমার একটা, আমি যে কোশ্চেন করছিলাম যে ধরেন একদম বিগিনার একজন এন্টারপ্রেনার, সে আপনাদের প্ল্যাটফর্ম, সে চাইলে কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারে, অবশ্যই। ওয়ার্ডপ্রেসের ই-কমার্স ইউজ করতে পারে। তাহলে ওয়ার্ডপ্রেসের সাথে আপনাদের মেজর পার্থক্যগুলো কোথায় কোথায় আছে, বা কেন ওয়ার্ডপ্রেস ইউজ না করে সে চাইলে ইজিলি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবে এবং তুলনামূলক আমার মনে হয় খরচ কমই না, হবে এখানে আসলে নাকি? একটা জিনিস আমি বলব, সেটা হচ্ছে মানে আমি একবারের জন্য বলব না যে না সে ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবে না, শপিফাই ইউজ করতে পারবে না, বা শপিফাইয়ের এটা খারাপ, ঐরকম কথা আমি আসলে বলব না। অ্যান্ড আমি এই কারণে বলব না যে আই বিলিভ শপিফাই দিয়ে তারপরে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি অবশ্যই কাজ করতে পারবেন। কিন্তু যেই প্রতিবন্ধকতাটা আমরা ওভারকাম করার চেষ্টা করেছি, বা যে কারণে নাকি আমি আমাদের একটা সলিউশন বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের এই সলিউশনটা বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য স্পেসিফিক্যালি তাদের কথা চিন্তা করে রেডি করা। ওকে। ই-কমার্সে আপনি যদি চিন্তা করেন যে ই-কমার্স ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনস, হুম। অ্যান্ড ওইখানে আপনি যদি একটা কমপ্লিট ই-কমার্স বানাইতে যান, তাহলে আপনাকে আসলে আরো অনেকগুলা প্লাগইনস কিনতে হবে। Yeah. এবং আপনি একটা চমৎকার ওয়েবসাইট বানাইতে হলে আপনার আবার থিম কিনতে হবে। হুম। হ্যাঁ? তার মানে কি আপনার আ মানে থিম কেনার জন্য টাকা লাগতেছে। তারপরে একটা ফুল ফ্লেজ বড়সড় একটা ওয়েবসাইট বানাইতে হইলে, মানে ভালো একটা ই-কমার্স বানাইতে হইলে আপনার
আমি যেটা দেখছি যে কমপক্ষে 11 থেকে 12টা এক্সট্রা প্লাগইনস বা প্লাগইনস অ্যাডন্স লাগে কিনতে হয়। সো এক্স্যাক্টলি এই 11টা প্লাগইনসের জন্য আসলে আলাদা পেমেন্ট পে করতে হয়। করতে হয়। আবার যদি শপিফাইয়ের কথা চিন্তা করি, শপিফাই কিন্তু বেসিক প্ল্যানটা কেনার পরে আপনাকে ওই যে সেম আবার মনে করেন যে আরো 8-10টা প্লাগইনস কিনতে হয়। তো এক্স্যাক্টলি আমি নিজে দেখছি যে যদি আমি ফুল ফ্লেজ একটা ই-কমার্স রান করতে চাই, তাহলে আমার শপিফাইতে কমপক্ষে $130 চার্জ মানে দিতে হয় পার মিনিমাম মান্থ। হ্যাঁ। একদম মিনিমাম $130 চার্জ দিতে হয়। আর আমি ওয়ার্ডপ্রেসেও যদি চিন্তা করি তাহলেও আসলে কমপক্ষে আমাকে আসলে সেটা ওই $100 মতো আমার পার মান্থ খরচ করতে ইয়া হয় প্লাগইন সবকিছু মিলায়ে। ২ নাম্বার কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস আসলে অনেক বড় একটা সিস্টেম। ওয়ার্ডপ্রেস কিন্তু হচ্ছে ব্লগিং করার জন্য। হুম, ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে আ ইনফরমেটিভ ওয়েবসাইট বানানোর জন্য। ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে আ নিউজপেপার টাইপের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো বানানোর জন্য। ওয়ার্ডপ্রেস কিন্তু ই-কমার্স বা বান চালানোর জন্য বানানো হয় নাই। হুম, অ্যান্ড যেহেতু এখানে মানে রিড রাইট বা এটা আসলে আমি এখন অনেক টেকনিক্যাল একটা কথায় টেকনিক্যাল চলে যাব হ্যাঁ, যে হ্যাঁ, ই-কমার্সের জন্য ওয়ার্ডপ্রেস কখনোই আপনাকে খুব ভালো অপটিমাইজ সলিউশন দিতে পারবে না এবং সেটা আপনার স্পিড আপনি খুব বেশি কমায় নিয়ে আসতে পারবেন না। এটা ইয়া মানে যদি আপনি একদম কমায় নিয়ে আসতে চান, তাহলে আপনার একদম প্রো লেভেলের একটা ডেভেলপারের কাছে ডেভেলপার যাইতে লাগবে। হবে হ্যাঁ, এবং সেটার বিল যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে মানে কমপক্ষে $1000 আপনার ইয়া মানে বিল আসবে আরকি। যেটা কিনা হচ্ছে গিয়ে ওই যে এগেইন হচ্ছে এফোর্ডেবল না। হুম, সো আমি কিন্তু একবারও বলতেছি না যে ওয়ার্ডপ্রেস ভালো না। ওয়ার্ডপ্রেস অবশ্যই ভালো। কিন্তু আমাদের দেশে ওয়ার্ডপ্রেস যারা কাস্টমাইজ করে ওই ধরনের ডেভেলপার আসলে তেমন ভালো কিছু জানে না। আর যারা জানে তাদের কাছে যাইলে তারা আপনাকে যেভাবে কনফিগার করে দিবে বা যেভাবে প্লাগইনস বা সাজেস্ট করবে তখন আসলে সেটা অনেক দাম পড়ে যাবে যেটা কিনা আপনার জন্য এফোর্ডেবল না। তো আমরা আসলে যেটা করেছি যে একটা স্বয়ংসম্পূর্ণ ই-কমার্স রান করার জন্য যা লাগে আমরা মোটামুটি সেই জিনিসগুলো আমরা আমাদের বেসিক প্যাকেজে দিয়ে দিছি। এটা দিয়ে তারা comparative to WooCommerce or Shopify or any other solution in the world সলিউশনটা তারা ইউজ করতে পারবে এবং পারফরম্যান্সে তার কোনো মানে কম্প্রোমাইজ করতে হবে না বিকজ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট সলিউশন যারা দেয় আর কি AWS হুম, অ্যামাজন ওয়েব সার্ভিস আমরা AWS এ ক্লাউড হিসেবে নিছি ওকে। অ্যান্ড আমরা মানে অনেক বড় বড় কাস্টমার হ্যান্ডেল করে দেখছি যে এটা আসলে আপনি পারফরম্যান্স ড্রপ করে না। আপনারা বিট কমার্স শুরু করছেন কতদিন হইছে? বিট কমার্স আমরা আসলে ডেভেলপ করা শুরু করেছি 2020 এর মাঝামাঝি কোনো সময়ে ইন লাইক মে জুন বা জুন জুলাইয়ের দিকে হুম, যেটা কিনা আমরা 2.5 বছর যাবত ডেভেলপ করে আজকে এই অবস্থায় নিয়ে আসছি আর কি। আমরা এখনো আসলে ওইভাবে অফিসিয়ালি লঞ্চ করি নাই। আহ, আমরা 2025-এ মানে এই বছর হচ্ছে গিয়ে আমরা আনঅফিসিয়ালি লঞ্চ করছি বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা রেসপন্স পাইছি। এখন আপনাদের কেমন ফিডব্যাক পাচ্ছেন বা অ্যাকচুয়ালি আপনারা যেহেতু 2025 সালে শুরু করছেন, সো এখন পর্যন্ত আপনাদের ইউজার কতগুলো আছে? আচ্ছা। অ্যাকচুয়ালি আমরা শুরু করছি হচ্ছে 2022-এ যেটা বললাম যে আমরা হ্যাঁ, 2025-এ আসলে লঞ্চ করছি এবং ওকে, এটা আসলে আমরা ওইভাবে অফিসিয়ালি লঞ্চ করি নাই। বাট জাস্ট মানে আমাদের যেহেতু আমাদের একটা ভালো নেটওয়ার্ক আছে বা লোকজন আমাদেরকে চেনে সো ওই থ্রুতে তারা আসলে জানছে। আমরা আসলে এখন পর্যন্ত কোনো অ্যাড রান বা কোনো ক্যাম্পেইন রান বা কোনো অফিসিয়াল লঞ্চিং এটা করি নাই। ওকে, বাট যেটা বললাম যে আমাদের যেহেতু একটা পরিচিত নেটওয়ার্ক আছে বা বাংলাদেশে আমরা আসলে গত বহু বছর যাবত ব্যবসা করছি। আমি ইন্ডাস্ট্রিতে প্রায় 24 বছর যাবত আছি। সেজন্য আসলে আমার নেটওয়ার্কে বা আমার পার্টনারের নেটওয়ার্কে আমরা অনেকজনের সাথে কানেক্টেড এবং যেহেতু আসলে ই-কমার্স নিয়েই আমরা কাজ করছি সো বাংলাদেশের ই-কমার্সে যারা উদ্যোক্তা আছে তারা অনেকেই আমাদেরকে চেনে। সো এখন পর্যন্ত আমরা প্রায় 1000 প্লাস কাস্টমার আমরা অ্যাকুইজিশন করেছি। তার ওকে, মধ্যে অনেক ফ্রি কাস্টমার আছে। এখানে একটা মানে মজার কথা বলি যে আমাদের একটা প্যাকেজ আছে যেটা কিনা হচ্ছে ফ্রি প্যাকেজ। ওকে। Shopify বা WordPress বা অন্যান্যদের অনেকেরই ফ্রি প্যাকেজ আছে। বাট আমাদের ফ্রি প্যাকেজটা একটু অন্যরকম এবং এটা হচ্ছে আজীবন ফ্রি। এটা এটা তো মানে Shopify বা অন্য প্ল্যাটফর্মে তো মানে
ট্রায়াল 7 দিন বা ভার্সন 14 দেয়। দিনের একটা হ্যাঁ, ট্রায়াল ভার্সন থাকে। বাট আমাদের এটা হচ্ছে আসলে সারা জীবন ফ্রি। আমাদের এখানে আপনি জাস্ট ঢুকে একটা ক্লিকে আপনি একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন ওকে। এবং সেখানে আপনি আপনার ইচ্ছামতো প্রোডাক্ট আপলোড করতে পারবেন এবং বেচা শুরু করতে পারবেন। এখানে জাস্ট একটা ইসে দেয়া আছে, সেটা হচ্ছে যে মানে ১০০ র বেশি অর্ডার আপনি রিসিভ করতে পারবেন না প্রতি মাসে। এটা হচ্ছে ওকে। জাস্ট একটা বাউন্ডারি দেয়া আছে। কিন্তু ১০০ পর্যন্ত মানে এটা একটা মানে এইটা আমি আসলে কেন এই কথাটা চিন্তা করছি যে একটা উদ্যোক্তা যেটা নাকি আমি একটু আগে বললাম যে সাইড হ্যাসেল হিসেবে শুরু করে। হ্যাঁ, তো একটা উদ্যোক্তা আসলে বুঝে উঠতে পারে না যে আমি ব্যবসাটা কি কন্টিনিউ করব কি করব না। তো ওই সময় কিন্তু তার একটা ই-কমার্স বানানোটা তার জন্য একটা মানে কস্টলি একটা ব্যাপার ইয়া হয়ে যায়। সো আমরা একটা অপশন রাখছি, একটা ফ্রি অপশন। আপনি ইচ্ছামতো আপনার স্টোর তৈরি করেন। আপনি আসেন, দেখেন এবং সেল করেন। আপনি যদি মানে আপনি ১০০ টা পর্যন্ত সেল করতে পারবেন ফ্রিতে প্রতি মাসে এবং আপনি যখন নাকি ১ মাসে ১০০ টা সেল করতে পারবেন মানে তখন কিন্তু আপনি আসলে এটা বুঝে গেছেন যে না আপনাকে দিয়ে হবে, আপনি সেল করতে পারবেন। সো তখন আপনি আমার প্যাকেজ কেনেন। সো এইজন্য আমরা আসলে এই অপশনটা রাখছি। ফ্রি প্যাকেজ যেকোনো সময় যে কেউ এসে জাস্ট বিজনেসটা করবে নাকি এটা ট্রাই করার জন্য স্টার্ট করতে পারে এবং ১০০ টা অর্ডার প্রতি মাসে সে এই ফ্রি প্যাকেজ দিয়ে চালাইতে পারে। যদি সে কনফিডেন্ট হয় যে হ্যাঁ, ব্যবসাটা আমি করব, তখন সে আমাদের পেইড প্যাকেজে আসবে। ফ্রি প্যাকেজে কি কাস্টম ডোমেইন এড করা না, যায়? কাস্টম ডোমেইন এখানে এড করা যায় না। এখানে সাবডোমেইন এড করা মানে ওকে, দিয়ে চালাতে ঠিক হবে। আছে। তাহলে কেউ যদি এক্সপেরিমেন্ট করার জন্য বা সে জাস্ট দেখার জন্য যে তার বিজনেসটা অ্যাকচুয়ালি সাস্টেইন করা তার পক্ষে পসিবল কিনা, সে জাস্ট টেস্টিং পারপাসে সে আপনাদের প্ল্যাটফর্মে এসে ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে টেস্ট করতে পারে যে সেল করা শুরু করতে সেল করা পারে। শুরু করতে পারে। রাইট। যদি ১০০টা প্রোডাক্ট সেল করতে পারে তাহলে সে তার আপনাদের প্যাকেজ কিনতে তার কোনো সমস্যা নাই। এক্সাক্টলি এবং এক্সাক্টলি। আমাদের ফার্স্ট প্যাকেজ যেটা মানে পেইড প্যাকেজে যেটা ফার্স্ট স্টেপ হ্যাঁ, ওইটা কিন্তু ছিল মানে ওইটা আমরা মানে অ্যাকচুয়ালি আমি যদি আমাদের কস্ট বা সবকিছু চিন্তা করি কারণ আমাদের তো সার্ভার বিল দিতে হয়, আমাদের ডেভেলপারের বিল দিতে হয়। তাহলে আসলে মিনিমাম এটা হচ্ছে গিয়ে ৳২,০০০ মতো একটা প্যাকেজ আমরা আ ইসে করছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা আসলে মার্কেটে ওইভাবে লঞ্চ করি নাই, সো বাংলাদেশী আমাদের উদ্যোক্তাদের জন্য আমাদের একটা অফার চলছে 50% রিডিউস কস্টে। সেটা ওকে। হচ্ছে যে ৳১,০০০। সো আমরা হচ্ছে গিয়ে ফ্রি প্যাকেজটা দিচ্ছি যাতে করে আসলে একটা মানুষ বা একটা উদ্যোক্তা সে যেন নিজেকে টেস্ট করতে পারে যে হ্যাঁ, আমি আসলে এই বিজনেসটা কন্টিনিউ করব কিনা এবং যখন নাকি আসলে সে মাসে ১০০ টা ডেলিভারি করতে পারে, দ্যাট মিনস সে নিজেকে টেস্ট করে ফেলছে যে হ্যাঁ, আমি এখন ব্যবসাটা করব এনাফ এবং সেল তার করতে পারি আমি। এক্সাক্টলি আমি এখন এনাফ সেল করতে পারি এবং তারপর পরে সে আমাকে পেইড প্যাকেজে আসলো আমার কাছে এবং সেই প্যাকেজটা কিন্তু আমরা আসলে ডিজাইন করছিলাম হচ্ছে গিয়ে আ $20 মতো আরকি। মানে যেহেতু আচ্ছা আমাদের এই প্রোডাক্টে কিন্তু আ যদিও আমি আমাদের বাংলাদেশী উদ্যোক্তাদের কথা বলছি, এটা ডিজাইন করা হয়েছে তাদের জন্য। কিন্তু আমরা আসলে প্রোডাক্টটা এমনভাবে বানাইছি এবং এটা আমরা কিন্তু গ্লোবালি মার্কেটিং গ্লোবাল, করতেছি এবং ওকে। আমাদের এটা কিন্তু গ্লোবাল প্রোডাক্ট। আমরা কিন্তু মানে এই যে আপনারা বলছেন যে Shopify, আ ওয়ার্ডপ্রেস আ ওই দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে Shopify এর কম্পিটিটর বা Shopify আমাদের ওকে। কম্পিটিটর। যদিও আমরা এখনো Shopify এর মতো বড় হইতে পারি নাই বাট আ এটা মানে যেহেতু আমরা একই বিজনেস করছি সো এই মার্কেটে আসলে Shopify এর কম্পিটিটর আমরা। তাহলে পেমেন্ট গেটওয়ে এবং লজিস্টিক্স এর কথা যদি বলা হয় সেক্ষেত্রে ওয়ার্লড ওয়াইড সব ইন্টিগ্রেশন আছে। এক্সাক্টলি হ্যাঁ, আমাদের যে ওয়ার্লড ওয়াইড। গ্লোবাল ভার্সন যেটা হ্যাঁ, গ্লোবাল ভার্সনটা আসলে আমরা অন্য নাম দিয়ে করছি সেটা হচ্ছে কমার্সলি। ওকে। ওইটাতে হচ্ছে গিয়ে গ্লোবাল যে পেমেন্ট গেটওয়ে, গ্লোবাল যে কুরিয়ার সার্ভিস এবং ওইটা হচ্ছে আমরা যেই দেশে লঞ্চ করব। ফর এক্সাম্পল আমি যদি ইউএস এর কথা চিন্তা করি তাহলে ইউএস এর লজিস্টিক্স সেখানে আমরা এড হ্যাঁ, করব। যদি আমরা আফ্রিকাতে লঞ্চ করি তাহলে ওই দেশের যে লজিস্টিক্স গুলো আছে সেগুলো আমরা এখানে এড করব। মানে আমরা আসলে গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে এটাকে লঞ্চ মানে বানাইছি আরকি। অলরেডি লঞ্চ করছেন নাকি এটা হচ্ছে প্রসেসিং আছে? ইনশাআল্লাহ আমরা সেপ্টেম্বরের আ ১ তারিখে লঞ্চ করব। গ্লোবালি আমরা লঞ্চ করব সেপ্টেম্বর ১ তারিখে। বেস্ট অফ লাক। যেটা আমি বলছিলাম যে আমাদের প্যাকেজটা কিন্তু আমরা আসলে $20 মতো একটা প্যাকেজ করছিলাম যেটা কিনা হুম, ৳২,০০০ ৳২,০০০ মতো আরকি। ওইটা আমরা এখন আমাদের উদ্যোক্তাদের জন্য একটা অপরচুনিটি দিচ্ছি, একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে 50% রিডিউস কস্টে তারা ওকে। এইটা নিতে পারবে এবং এইটার কস্ট হচ্ছে পার মান্থ হচ্ছে ১,০০০ বা ১১০০ বা এরকম একটা কিছু। এইটা দিয়ে একটা মানে উদ্যোক্তা ইজিলি তার ব্যবসা মানে এইটাতে যে ফিচারগুলো আছে এই ফিচারে
একটা উদ্যোক্তা মানে ইজিলি তার ব্যবসা যে কোনো ব্যবসায়ী হোক, যে কোনো সাইজের হোক, সে আসলে অপারেট করতে পারবে। এখানে হচ্ছে গিয়ে মান্থলি সে 450টা অর্ডার পর্যন্ত ক্যাপচার করতে পারবে। ওকে। আর অনেক পরবর্তী আমাদের প্যাকেজ হ্যাঁ, আছে, সেটা হচ্ছে 2,500 টাকা, আর এর পরের প্যাকেজ হচ্ছে 5,000 টাকা। এবং ওকে, এটা হচ্ছে ক্লাউড ফি সহ, মানে এটা কিন্তু হচ্ছে ডোমেইন হোস্টিং, ক্লাউড ফি সবকিছু সহ হচ্ছে এই সাবস্ক্রিপশন ফিটা। ওকে। বাট অনেক ক্লায়েন্ট থাকতে পারে যাদের ধরেন মাসে 50,000 বা 1,00,000 আ অর্ডারও পড়তে পারে। রাইট, তো সেক্ষেত্রে তাদের কেমন আ কেমন কস্টিং আসতে পারে? এক্স্যাক্টলি। আমরা এই মানে আমাদের অলরেডি এরকম কাস্টমার আছে। বাংলাদেশে আমি নাম উল্লেখ করছি না, বাট ওকে, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের টপ 5 ব্র্যান্ডের সাথে কাজ করি। টপ 5 ব্র্যান্ডের সাথে কাজ করি। গ্রেট। যাদের আসলে আমি যদি বলি যে এই গত ঈদেও তারা 15,000 প্লাস অর্ডার প্রসেস করছে ১ মাসে। ১ মাসে। হ্যাঁ, সো ওই ধরনের কাস্টমারের জন্য আসলে আমরা আলাদা প্রাইসিং, ওইটা হচ্ছে আমরা মানে ওয়ান টু ওয়ান বসে আমরা ওই প্রাইসিংটা নেগোশিয়েট চেঞ্জ করে করে তারপর। কিনে। এবং আমি যেটা বললাম যে মানে আমাদের এই সলিউশনটা আসলে একদম মানে যে ব্যবসা শুরু করছে তার কথা চিন্তা করে আমরা করছি, এবং এটা এমনভাবে স্কেলিং করছি আমরা যে একদম বাংলাদেশের মানে টপ মার্চেন্ট যদি বলি, মানে যেটা বললাম যে ১ মাসে তারা ১৫,০০০ অর্ডার শুধুমাত্র অনলাইনে আমার সিস্টেম দিয়ে প্রসেস করছে, সেই ধরনের কাস্টমার আমরা সার্ভ করছি, এবং আমরা মানে আমাদের কাস্টমার আছে। আর আরেকটা কথা যদি বলি যে বাংলাদেশে দারাজের মতো একটা বড় মাল্টি ভেন্ডর ই-কমার্স কোম্পানি তৈরি হচ্ছিল, যেটা কিনা হচ্ছে মোনাক মার্ট। ওকে। হ্যাঁ, এটার নাম আমরা অনেকেই জানি। মনে করে যে সাকিব আল হাসানের জন্য তো সবাই চেনে। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো ওই পুরো সলিউশনটা কিন্তু আমার বানানো ছিল, এবং ওইটাতে আমরা একদিনে মানে একটা খেলা চলছিল, এবং ওই সময় একটা ক্যাম্পেইন হয়েছিল আর কি। সো ওইখানে একদিনে আমরা যে পরিমাণ ট্রাফিক হ্যান্ডেল করছি, এই পরিমাণ ট্রাফিক দারাজও হ্যান্ডেল করে না। আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভালো হিট এক্স্যাক্টলি, করছে মানে এই টাইমে। জাস্ট সাকিব আল হাসানের নামের কারণে আসলে যে হিটটা হয়েছিল, এবং ইয়া, এই হিটটা মানে এবং মানে ওই কোম্পানির যারা ম্যানেজমেন্টে ছিল, তারা ফোন করে থ্যাঙ্কস জানাইছে যে এর আগে ওরা যত ক্যাম্পেইন রান করছে বা কিছু করছে, এটা আসলে সাস্টেইন করতে পারে নাই আর কি। মানে হ্যাঁ। ওই যে সার্ভার ডাউন হয়ে গেছে বা এরকম অনেক কিছু হয়েছে, কিন্তু সাকসেসফুলি আমরা এটা হ্যান্ডেল করছি, এবং ওদের পুরো সলিউশনটা আসলে আমাদের বানানো ছিল। বর্তমানে এআই একটা বাংলাদেশে, নট জাস্ট বাংলাদেশ, আর বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে একটা বাজওয়ার্ড বলা যায়। যদিও এআই অনেক কিছুই চেঞ্জ করে দিচ্ছে, ই-কমার্সে অনেক কিছু চেঞ্জ করতেছে। সো আপনাদের প্ল্যাটফর্মে কোনো এআই টুল ইন্টিগ্রেশন করা আছে কিনা, এবং সেইটার মাধ্যমে যারা এন্টারপ্রেনার, ই-কমার্স এন্টারপ্রেনার, তারা কিভাবে হেল্প পাইতে পারে? ওকে, সো আমাদের মানে আমরা যখন নাকি আসলে মানে এটা তো আসলে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট, Yeah. এবং আমরা এটা মানে ওই যে বললাম যে গত ২.৫ বছর যাবত বানাচ্ছি, এবং আলটিমেটলি প্রত্যেক দিন আমরা এটাকে আসলে ডেভেলপ করতেছি। সো এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের জন্য। সো ডেফিনেটলি আমরা এখানে আসলে এআই এর হেল্প নিছি, এবং এআই এর অনেকগুলো ফিচার আমরা নিয়ে আসছি, এবং অনেকগুলো ফিচার আমরা আসলে আমাদের মানে এটাকে কি বলে, আমাদের চেক লিস্টে আছে যে এগুলো আমরা আসলে ইন্ট্রোডিউস করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা যদি উল্লেখযোগ্য একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা প্রোডাক্ট আমরা যখন নাকি আপলোড করি, আমাদের উদ্যোক্তারা বা এন্টারপ্রেনাররা দেখা গেছে যে সেই প্রোডাক্টের খুব মানে চমৎকার একটা ডেসক্রিপশন লিখতে পারে না, বা একটা ডেসক্রিপশন হ্যাঁ, লিখলেও সেটা হয়তো এসইও ফ্রেন্ডলি হয় না। তো এক্স্যাক্টলি। এই ধরনের একটা ডেসক্রিপশন এআই লিখে দিবে, এবং সেটা এসইও ফ্রেন্ডলি হবে, এই রকম একটা ফিচার আমরা ইন্ট্রোডিউস করছি। এবং আরেকটা ফিচার নিয়ে কাজ করতেছি, যেখানে কিনা আপনি একটা প্রোডাক্ট আপনি যখন নাকি ইসে করবেন, ফটোগ্রাফ করবেন বা তুলবেন, সেটাকে আপনি এইটা কিছু ইমেজ মডিফাই করতে পারবেন, কিছু ইমেজ এডিটিং করতে পারবেন, কিছু মানে এরকম কিছু জিনিস আমরা ইন্ট্রোডিউস করতেছি। আমাদের মেসেঞ্জার টাইপে একটা ইসে আছে আর কি, যেখান দিয়ে আসলে কাস্টমার আমাদের সাথে কমিউনিকেট করতে পারে, এবং এইটা আমরা মেসেঞ্জারের সাথেও আমরা অ্যাড করে দিতে পারি, বা হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড করতে পারি। আমাদের সোশ্যাল কমার্স আমরা ইন্ট্রোডিউস করার চিন্তায় মানে অলরেডি আমাদের চেক লিস্টে আছে। সো এআই নিয়ে আমাদের আসলে অনেক প্ল্যান আছে, এবং সেগুলো ইনশাল্লাহ আমরা মানে এগুলো নিয়ে কাজ চলতেছে, এবং খুব শীঘ্রই আমরা এগুলো ইন্ট্রোডিউস করব।
বাংলাদেশে একটা বড় সমস্যা আছে হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন নিয়ে। সাপোজ রাইট। যদি ঢাকাতে আমরা যে পরিমাণ ইন্টারনেট প্রবলেম ফেস করি, আ ঢাকার বাইরে আরো বেশি প্রবলেম ফেস করি। সেক্ষেত্রে আপনাদের প্ল্যাটফর্মটা কতটুকু অপটিমাইজড? যে 2G, 3G তেও কি আ আ প্লাট আপনাদের ওয়েবসাইট চলবে? কতটুকু অপটিমাইজড করা আছে? আচ্ছা, আ এই জায়গায় একটা জিনিস আসলে থ্যাংকস ফর দ্য কোয়েশ্চেন যে এটা মানে বাংলাদেশ অথবা গ্লোবাল যেকোনো জায়গাতে স্পিড অনেক বড় একটা ফ্যাক্টর। Yeah. এবং আপনি শুধুমাত্র এটাকে জাস্ট মানে আপনি একটা প্রোডাক্ট মানে একটা পেজ আপনি কতক্ষণে লোড করলেন সেটা আপনার জন্য যতটুকু ম্যাটার করে তার চেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে গুগলের কাছে। Yeah. লাইক আমি আসলে কোনটা বলতে চাইতেছি যে আমি একটা প্রোডাক্ট ব্রাউজ করতেছি, একটা ই-কমার্স ওয়েবসাইট ব্রাউজ করতেছি, সেটা একটু স্লো হইছে। আমার আপনার কাছে এটা স্লো হইলে আমি যতটা বিরক্ত হব বা এটার কারণে আমি একটা সেল কমে যাবে, তার চেয়ে বড় একটা ইমপ্যাক্ট পড়ে এটা আসলে গুগলে র‍্যাংক করে না। Yeah. সো আপনি যদি আপনার ই-কমার্স ব্যবসাটাকে সাস্টেইনেবল ব্যবসা করতে চান, স্কেলেবল ব্যবসা করতে চান, তাহলে আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে, এটা মাস্ট। যেটা অলরেডি আমরা সবাই জানি। মানে এটা আমরা ছোট, বড়, মাঝারি সাইজের সমস্ত ব্যবসায়ী আমরা জানি আমাদের একটা ই-কমার্স ওয়েবসাইট লাগবে। সেটা ল্যান্ডিং পেজ হোক, একটা হুম। পরিপূর্ণ ই-কমার্স হোক, সেটা লাগবে। কিন্তু ওই যে Shopify অথবা উকমার্স এগুলা কিন্তু অনেক ভালো সলিউশন। কিন্তু Shopify এর ডেভেলপার আপনি বাংলাদেশে সেভাবে খুঁজে পাবেন না। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি। মানে Yeah. আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে বাংলাদেশে Shopify এর খুব ভালো ডেভেলপার খুঁজে পাবেন না। সেইম এজ বাংলাদেশে আপনি ওয়ার্ডপ্রেস এরও ভালো লেভেলের ডেভেলপার খুঁজে পাবেন না। আপনি ওয়ার্ডপ্রেসের লাখ, লাখ ডেভেলপার খুঁজে পাবেন যারা কিনা কোন রকম একটা থিম কাস্টমাইজ কাস্টমাইজ করে করতে আপনাকে পারবে। দিয়ে হ্যাঁ। দিবে। বাট আপনার ওয়েবসাইটটা যে ট্রুলি অপটিমাইজড করবে ৩ সেকেন্ডের মধ্যে, ১ সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার একটা আ পেজ মানে লোড করবে, সেই রকম অপটিমাইজেশন আপনাকে মানে এভারেজ কোনো ডেভেলপার দিবে না। মানে আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি। সো ওই ওকে। জায়গাটাতে আমরা কাজ করছি। যেহেতু আমরা বললাম যে এটা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম। বিটকমার্স মানে জেনারেল, Shopify, উকমার্স এই ধরনের সমস্ত ওয়েবসাইটের চেয়ে অনেক ফাস্টার। এবং ওকে। মানে এটা আমি যদি একটুখানি টেকনোলজি গুলা বলি যে এটা কিন্তু আমরা মানে জাভাস্ক্রিপ্টে বানাইছি, JS ইউজ করছি। ওকে। হ্যাঁ, পুরো প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে JS দিয়ে করা। সো এইটা এমনিতেই অনেক ফাস্ট। আর যেটা বললাম যে ওয়ার্ডপ্রেস কিন্তু হচ্ছে গিয়ে এটা দিয়ে একটা ই-কমার্স ওয়েবসাইট বানানো যায়, এটা দিয়ে নিউজপেপার একটা পোর্টাল বানানো যায়, এটা দিয়ে একটা পার্সোনাল ওয়েবসাইট বানানো যায়, এটা দিয়ে একটা ইনফো ওয়েবসাইট বানানো যায়, এটা দিয়ে একটা কোম্পানির ওয়েবসাইট বানানো যায়। সো এটা দিয়ে কিন্তু সবকিছু করা যায়। Yeah. যেহেতু এটা দিয়ে সবকিছু করা যায়, এটার মধ্যে অনেক, অনেক কম্পোনেন্ট আছে যেইটা কিনা ই-কমার্সের জন্য ইউজফুল না। প্রয়োজনীয় না। নন ইউজফুল অনেক জিনিস হ্যাঁ। আছে। এবং এইটা নন ইউজফুল অনেক জিনিস থাকার কারণে এটা এমন ভারী হইছে যে এটা আসলে ফাস্টার আপনাকে লোড করতে দিবে না। মানে হুম। এটা আসলে ওই অপটিমাইজেশন করতে দিবে না। আর যদি ওইটা ট্রু। অপটিমাইজেশন করতে হয় তাহলে আপনাকে অনেক ভালো লেভেলের একটা ডেভেলপার হায়ার করতে হবে যেটা কিনা আপনার অনেক কস্টলি। সো সেই জায়গাটাতে আমার সলিউশন বিটকমার্স আপনাকে যেই মানে একটা ফাস্ট বা একটা পারফরম্যান্স দিবে, এটা আসলে অন্য কেউ দিবে না বলে আমি মনে করি। অ্যান্ড ইটস মানে টেস্টেড এবং যেটা ওকে। বললাম যে আমরা আসলে মানে কনকারেন্ট লাখ, লাখ ইউজার নিয়ে আমি টেস্ট করছি অ্যান্ড ইটস প্রুভেন যে এটা আসলে মানে টিকে থাকতে পারছে। আপনি বললেন যে ১,০০০ কাস্টমার অলরেডি আপনাদের আছে। সো যারা অলরেডি আপনার সার্ভিসটা ইউজ করতেছে, তাদের ভিতরে এমন কোনো প্রবলেম ফেস করতেছে যে সার্ভার ডাউন হচ্ছে বা আ আ পারচেজ করতে কোনো প্রবলেম হচ্ছে? না, এই ধরনের মেজর কোনো প্রবলেম আসলে আমরা এই পর্যন্ত মানে আমাদের আমরা মার্কেটে আছি অলমোস্ট ১ বছরের বেশি। মানে ১ বছরের বেশি সময় কাস্টমার ইউজ করতেছে ইউজ আরকি। করতেছে। হ্যাঁ? ওকে। সো এবং আমি যেটা বললাম যে বাংলাদেশের টপ 5 ব্র্যান্ড কিন্তু আমরা মানে অ্যাকুইজিশন করছি ওকে। আলহামদুলিল্লাহ। এবং যেটা বললাম যে আমার একটা কাস্টমার গত রোজাতে ১ মাসে ১১,০০০ অর্ডার হ্যান্ডেল করছে। ওকে। দ্যাট মিনস সে প্রতিদিন মিলিয়নস অফ কাস্টমার হ্যান্ডেল করছে। হিট মানে অবজার্ভ মানে ইসে করছে আরকি। হ্যাঁ, অ্যাবজর্ব করছে। সো ওই সময়ও আমাদের সার্ভার ১ মিনিটের জন্য ডাউন হয় নাই আলহামদুলিল্লাহ। এবং
মানে যেটা বললাম যে এটা কিন্তু আসলে আমাদের সার্ভার নয়, আমরা কিন্তু AWS ইউজ AWS করতেছি। ইউজ করতেছে, সো হ্যাঁ। AWS গ্লোবালি রিকগনাইজড সবচেয়ে বেটার সার্ভার, সবচেয়ে হুম। বেস্ট সার্ভার হিসেবে। সো এই জায়গাতে আসলে আমাদের ওই প্রবলেমটা আমরা এখন পর্যন্ত ফেস করি নাই, নাম্বার 1। নাম্বার 2, অ্যাড টু কার্ট বা চেক আউটে আমরা প্রবলেম ফেস করি নাই, বিকজ আমরা মানে এটা যদিও আপনি কোশ্চেন করেন নাই, তারপরেও বলি, গ্লোবালি রিকগনাইজড কমপক্ষে 100টা বড় ব্র্যান্ডের সাথে আমরা কাজ করার পরে আসলে আমাদের ই-কমার্স অ্যাসে আমি হাত দিছি। দ্যাট মিনস গ্লোবালি রিকগনাইজড 100 কোম্পানিকে আমি সার্ভিস দিছি, সাপোর্ট দিছি, দে আর হ্যাপি উইথ মাই সাপোর্ট অ্যান্ড সার্ভিস। আফটার দ্যাট উই প্ল্যান্ড যে উই ক্যান মেক এ স্যাস, এবং আমরা মার্কেটে আসছি। সো 100টা বড় কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমার এই স্যাসটা তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই আমি মানে একটু জোর গলায় বলতে পারি যে এটা ডেফিনেটলি আপনাকে একটা ভালো পারফরমেন্স দিবে, একটা বেটার পারফরমেন্স দিবে, অ্যান্ড ইটস মেড ফর ইয়োর সাকসেস। আমরা আসলে প্রায় একটা কথা বলি যে আমাদের এটা মানে কোনো সলিউশন না, আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের বা গ্লোবাল উদ্যোক্তাদের সাকসেস হওয়ার একটা টুল। আমরা সলিউশন বিক্রি করি না, আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা হচ্ছে সাকসেস সেল করি। আমি ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আসছি অলমোস্ট বেশ অনেক বছর ধরে। আমিও বিভিন্ন ই-কমার্স কোম্পানিকে সার্ভিস দিছি। কয়েকটা ই-কমার্স কোম্পানিতে আমি নিজে জব করছি, ডেভেলপার হিসেবে জব জি। করছি, এবং অন্যান্য অনেক কিছুতে আমি ইনভলভ ছিলাম। বর্তমানে বাংলাদেশে একটা টপ ই-কমার্স প্রতিষ্ঠান এই মুহূর্তে চলতেছে। সেই প্রতিষ্ঠানে আমি একদম প্রথম দিকের এমপ্লয়ি ছিলাম। সো আমারও মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি ছোট, ছোট কিছু বেশ কিছু কাস্টমারদের আমি সার্ভিস দিছি আমার প্রতিষ্ঠান থেকে। সো আমি যে প্রবলেমটা দেখছি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট প্রবলেমটা একটা মেজর প্রবলেম। অবশ্যই। মেজর প্রবলেম। কারণ অনেকে আছে যারা অনেক টাকা খরচ করে ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ টাকা খরচ করে একটা একদম আ কাস্টম ওয়েবসাইট ডেভেলপ করছে, ডেভেলপার হায়ার করে। তারপরে বিভিন্ন প্রবলেম ফেস করতেছে। বিভিন্ন বাগ ইস্যু আছে, বিভিন্ন সার্ভার ইস্যু আছে, হাবিজাবি। তারপর একটা অনেক কিছু আছে। ডেভেলপ করার পরেও অনেক প্রবলেম ফেস করতে হয়। রাইট। এবং আফটার সার্ভিস, আফটার সেলস সার্ভিস অথবা হচ্ছে গিয়ে পোস্ট সার্ভিস বা একটা ওয়েবসাইট যখন নাকি রান করে তারপরের যে কাস্টমার সাপোর্ট, এটা আসলে এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট। রাইট। এক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করে। অনেক আছে যে যারা এরকম ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করে, তারা তো রেগুলার প্রবলেম ফেস করেই। অবশ্যই। সো দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য পারসন কি করে বাংলাদেশে এই মুহূর্তে যত ই-কমার্স এন্টারপ্রেনার আছে 50% এর বেশি তাদের ওয়েবসাইট নাই। তারা শুধুমাত্র ফেসবুক ইউজ করে বা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা সেল করতেছে। রাইট। সো তারা কেন নাই, এটার একটা বড় কারণ হচ্ছে এই হ্যাসেলগুলা। এই হ্যাসেলগুলোর, এবং পাশাপাশি হচ্ছে যে মানে আপনি যদি মিনিমাম একটা টাকা দিয়েও ধরেন যে আপনি 40-50 হাজার টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানাইলেন, প্রথমত হচ্ছে ওই বাজেটটা নাই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে 40-50 হাজার টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে আপনি আসলে প্রপার সলিউশন পাবেন না। মানে যেহেতু আপনি বললেন যে আপনি নিজে ডেভেলপার ছিলেন, সো আপনি নিজে বোঝেন যে 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়ে আসলে একটা প্রপার ই-কমার্স সলিউশন পাওয়া সম্ভব না। পসিবল সো তাহলে আসলে ওই যে 1 লাখ টাকা আপনি খরচ করলেন, একটা ই-কমার্স বানাইলেন, এবং সেটা আপনার জন্য মানে ওয়ার্কেবল হইল না, তাহলে আপনি লস করলেন। অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু বিরক্ত হয়ে এই লোকগুলো আসলে ব্যবসা করবে কিন্তু ই-কমার্স ওয়েবসাইট নেয় না, এবং ফেসবুকের উপর ভিত্তি করে ব্যবসাটা চালায় এবং বুস্ট করে। বাংলাদেশে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনি বুস্ট করতেছেন, ব্যবসা আসতেছে, বাট এটা আসলে সাস্টেইনেবল বিজনেস মডেল না। দুনিয়াতে এটা কোনো ব্যবসায়ী শুধুমাত্র ফেসবুকের উপর মানে নির্ভর করে ব্যবসা চালায় সাকসেস হয়েছে, এইটার নজির একটাও নাই, এবং এটা হবেও না। আপনাকে একটা সাস্টেইনেবল ব্যবসা করতে হইলে, একটা ইকোসিস্টেমের মধ্যে যাইতে হইলে, একটা প্রসেস মেনটেন করতে হইলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে হবে, এবং ওয়েবসাইট বিল্ড করলে আপনার কাস্টমারের ট্রাস্টটা গেইন করতে পারবেন। আপনি একদম এক্স্যাক্ট কাস্টমারকে টার্গেট করে আপনার অ্যাড রান করতে পারবেন। ফেসবুক আমি আপনাকে ছাড়তে বলতেছি না, এবং ফেসবুক ছেড়ে আপনি ব্যবসা করতেও পারবেন না। ফেসবুক আপনার
প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য খুবই জরুরি। খুবই জরুরি। হ্যাঁ। টিকটক আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য অনেক জরুরি। ইউটিউব আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য অনেক জরুরি। Yeah. বাট ওয়েবসাইট এটা কিন্তু আসলে মানে ওই ফেসবুকে আমি একটা প্রোডাক্ট ছবি তুললাম, একটা প্রাইস দিলাম, ব্যবসা করলাম, মানে ই-কমার্স ব্যবসাটা আসলে এটা না। আপনাকে স্টক করতে হবে, আপনাকে ইনভেন্টরি ম্যানেজ করতে হবে, আপনাকে হাব ম্যানেজ করতে হবে, আপনাকে কুরিয়ার ম্যানেজ করতে হবে, আপনাকে অর্ডার ম্যানেজ করতে হবে, আপনাকে প্রোডাক্ট ম্যানেজ করতে হবে, আপনাকে অনেক অনেক এসকিউ ম্যানেজ করতে হবে, আপনাকে অনেক অনেক ভ্যারাইটিস ম্যানেজ করতে হবে। মানে এটা কিন্তু একটা অনেক বড় জিনিস। সো এই জিনিসপত্র আপনি আসলে শুধুমাত্র ফেসবুক দিয়ে বা এটা সেটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন না, ম্যানেজ করতে পারবেন না। আপনাকে ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সো ওই যে ৩০-৪০ হাজার টাকা বা ৫০ হাজার টাকা বা এই টাকা দিয়ে যারা ই-কমার্স ওয়েবসাইট বানায়, ওই ওয়েবসাইটগুলো আসলে এই জিনিসগুলা, এই ফিচারগুলা দেয়ই না। সো যেহেতু এই ফিচারগুলো দেয়ই না, তারা আসলে এই ফিচারগুলো পায় না এবং তারা মনে করে যে আসলে ই-কমার্স ওয়েবসাইটটা হচ্ছে একটা মানে অদরকারি জিনিস এবং তারা নেয় না। কিন্তু তারা যদি এটা ভ্যালুটা বুঝতে পারে, তাহলে তারা অবশ্যই ই-কমার্স ওয়েবসাইট নিবে এবং তখন তারা এসে বলবে যে রিয়েলি ই-কমার্স ওয়েবসাইট ছিল না বলে আমরা ব্যবসাটাকে আমি গ্রো করতে পারি নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আসলে স্যাসের মতো একটা জিনিস নিয়ে আসছি, যাতে করে আমাদের দেশের এন্টারপ্রেনাররা ভালো ব্যবসা করতে পারে এবং তারা সফলতার দিকে আগে যেতে পারে। আমি মানে দেখেন, আমি কিন্তু এমন একটা প্রাইসে একটা কাস্টমারকে সাবস্ক্রিপশন দিচ্ছি যেটা কিনা কেউ চিন্তাও করতে পারে না। মানে মাত্র ধরেন ১,০০০ টাকা, ১,২০০ টাকা বা এইরকম একটা প্রাইসে আমি একটা সাবস্ক্রিপশন দিচ্ছি। এইটা দিয়ে সে তার ব্যবসাটাকে একটা ফুল ফ্লেজ ই-কমার্সে যা আছে ৩০, ৪০, ৫০ হাজার টাকার, ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকার মানে ই-কমার্সে যা আছে সব ফ্যাসিলিটিস আমার এখানে পাবে ওকে। এবং সে স্মুথলি তার ব্যবসাটা চালাতে পারবে। আমি একটা কথা বলি যে গত ৩ বছর আগে মানে যখন নাকি আসলে আমি SaaS বিজনেসে আসি নাই এবং যখন নাকি আমি ই-কমার্স ওয়েবসাইট সেল করতাম, আমার মিনিমাম টিকেট সাইজ মানে একটা ই-কমার্স ওয়েবসাইট আমি সেল করতাম কমপক্ষে ৮ থেকে ১০ লাখ টাকা। ৭ লাখ টাকা, ৮ লাখ টাকার নিচে আমি একটা ওয়েবসাইটও আমার লাইফ টাইমে আমি বিক্রি করি নাই। সো আমি জানি যে একটা প্রপার ই-কমার্স ওয়েবসাইট পাইতে হইলে আপনাকে এই টাকাটা খরচ করতে হবে এবং আমি জানি যে একটা ই-কমার্স প্রপারলি ই-কমার্স হইতে হলে তাকে কতগুলা ফিচার নিয়ে আসতে হবে। আপনি ডিসকাউন্ট দিতে চাইবেন, আপনি কুপন দিতে চাইবেন, আপনি অর্ডার ট্র্যাক করতে চাইবেন, আপনার প্রোডাক্ট চেক করতে চাবেন, আপনি প্রোডাক্টের কোয়ান্টিটি চেক করতে চাবেন, আপনি প্রোডাক্টের ক্যাটাগরি মানে দিতে চাবেন, আপনাকে প্রোডাক্টের ব্র্যান্ড দিতে চাবেন। সো এরকম অনেক অনেক কিছু আছে যেটা কিনা আসলে ওই যে মানে একটা নভিশ ডেভেলপার আপনাকে ওই ই-কমার্স বানিয়ে দিতে পারবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আছি, মানে বিটকমার্স আছে। এবং যেটা কোশ্চেনটা আপনি আসলে বলতেছিলেন যে কাস্টমার সাপোর্ট তারা পায় না, দ্যাটস ওয়াই আমি আমার অফিসে একটা এমন টিম তৈরি করছি যারা কিনা আমাদের কাস্টমারদেরকে 24/7 সাপোর্ট দিবে। সো আমাদের কাছ থেকে আপনি যখন নাকি একটা সলিউশন নেবেন, তখন শুধু আপনি আমার একটা প্যাকেজ নিতেছেন না, আপনি আমার কাছ থেকে আমি যেটা বললাম যে সাকসেস নিতেছেন। সো আপনাকে সাকসেস করার জন্য যত কিছু করা দরকার সেটা আমি করব আপনার জন্য। এবং আমার কিন্তু চিন্তাটা কি যে দেখেন, আপনি আমার প্রথমে ফ্রি কাস্টমার হিসেবে ঢুকছেন, দ্যাট মিনস টায়ার 1-এ ঢুকছেন। আমি আপনাকে আমার সাথে করে আপনাকে টায়ার 1 থেকে টায়ার 2-তে নিয়ে যাব। আমি আপনাকে পেইড কাস্টমার বানাবো। আপনি আমার ১,০০০ টাকার প্যাকেজ কিনছেন, আমি আপনাকে হাত ধরে বেশি বিক্রি করা শিখাবো যাতে করে আপনি আমার প্যাকেজ 2 কেনেন। সো আমি আসলে এটাতে বিশ্বাসী যে আমি একসাথে গ্রো করব এবং আমি আপনাকে চার্জ করব বা সাবস্ক্রিপশন ফি নিব আপনাকে সাকসেস করার পরে। সো দিস ইজ আওয়ার মডেল অ্যান্ড দ্যাটস ওয়াই উই টেল যে আমরা আসলে প্রোডাক্ট সেল করি না, আমরা সাকসেস সেল করি। আপনাদের কেউ যদি চায় একটা মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম ডেভেলপ করবে, সেটা কি পসিবল আপনাদের প্ল্যাটফর্ম থেকে? রাইট নাও আমাদের যে সলিউশনটা আমরা দিছি সেখানে মাল্টি ভেন্ডর করা পসিবল না। কেউ যদি মাল্টি ভেন্ডর করতে চায় তাহলে আমরা তাকে কাস্টম ডেভেলপ করে দিব। কিন্তু আমরা আমাদের চেক লিস্টে যেটা বললাম যে আসলে আমরা তো আসলে মানে একটা কমপ্লিট ই-কমার্স করতে হইলে এত 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 ফিচার দরকার হয় যেটা কিনা এই যে গত ২.৫ বছর যাবত করে আসলে আমি ওই সবগুলো ফিচার বানাইতে পারি নাই। অ্যান্ড
আমাদের যেই ফিচার জমা আছে এই ফিচারগুলো করলে আমার আরো এক্সট্রা 2 বছর লাগবে এবং হুম। আসলে ওই যে 2 বছর পরেও দেখা যাবে যে আমাদের অনেক ফিচার করা হয়নি কারণ এর মধ্যে আসলে হ্যাঁ, মানে অনেক চেঞ্জ পৃথিবীতে আগায় আসবে। যেতেছে হ্যাঁ। অ্যান্ড ইটস মুভিং ভেরি ফাস্ট। সো আমাদেরকে আবার অনেক অনেক ফিচার তৈরি করতে হবে। বাট মাল্টি ভেন্ডর টাইপের ই কমার্স মানে বিল্ড করার বা স্যাস করার প্ল্যান আমাদের আছে, কিন্তু সেটা ইমিডিয়েট না। কেউ যদি ই-কমার্স বিজনেস শুরু করতে চায়, সে চায় একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করতে। এখন আপনাদের সার্ভিস নেওয়ার পরে তার কি আলাদাভাবে মোবাইল অ্যাপ ডেভেলপ করতে হবে? নাকি আপনাদের প্ল্যাটফর্মে সেই সার্ভিসটা আছে? খুব চমৎকার একটা প্রশ্ন। আমি আশা করতেছিলাম যে এই প্রশ্নটা আমাকে করেন। বাংলাদেশে সম্ভবত এটাও ২০২৪ একটা স্ট্যাটিস্টিক্স যে বাংলাদেশে এখন ইন্টারনেট ইউজার আছে হচ্ছে ৭৭.৭ মিলিয়ন ইন্টারনেট ইউজার, যেটা কিনা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৪%। এবং আমি যদি মানে মোবাইলের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে গিয়ে অলমোস্ট আমাদের বাংলাদেশে ২ থেকে ২.৫ কোটির মতো অ্যাক্টিভ মানে ইউজার আছে যারা কিনা রেগুলার মোবাইলে ফেসবুক অথবা এই টাইপের জিনিসপত্র ব্রাউজ করে। এবং আরেকটা ইস্যাতে আমি দেখছি যে বাংলাদেশে ই কমার্সের কাস্টমার যারা আছে তাদের প্রায় 77% মোবাইল থেকে পারচেস করে। সো এই জিনিসটা যেহেতু আমি জানি, সো আমরা আমাদের সলিউশনটাকে এমনভাবে বিল্ড করছি যে এটা একদম শুরু থেকে রেসপন্সিভ। সো আপনি উইদাউট এনিথিং আপনি যখন নাকি এটা দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন সেটা আসলে মোবাইল ফ্রেন্ডলি হয়ে যাবে। সো Okay. মোবাইলে আপনি এটাকে ইচ্ছামতো ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান যে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন বানাবেন সেটাও আসলে সম্ভব। সো আপনার যদি মনে হয় যে না আপনার মোবাইল অ্যাপ্লিকেশন দরকার নাই, বাট সেটা মোবাইল থেকে যে কোনো কাস্টমার বা যে কোনো ইউজার ইউজ করবে, এই ফ্যাসিলিটিস আমাদের অলরেডি আছে। সেক্ষেত্রে মানে আপনাদের প্ল্যাটফর্মে কি আছে যে মোবাইল অ্যাপে কনভার্ট করে সেটা আমি প্লে স্টোরে দেবো বা অন্যান্য প্ল্যাটফর্মে দেবো? হ্যাঁ, আমাদের ওই সিস্টেমও আছে। কিন্তু এটার মানে জন্য কি আলাদা পে করতে হ্যাঁ, হবে? এক্সাক্টলি যে মানে যখন নাকি আসলে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন নেবেন সেটা অল্প, অল্প কিছু মানে টাকা এড করতে হবে। বাট আপনি যদি চান যে না আপনার আসলে ওইটা দরকার নাই, মোবাইল অ্যাপ্লিকেশন দরকার নাই, বাট বাংলাদেশের সব ইউজার এটা মোবাইলে মানে মোবাইল ফ্রেন্ডলি ভাবে দেখতে পারবে, সেটা অলরেডি আমার এখানে আছে। সো ওকে। মানে এটা হচ্ছে যে তার মোবাইল অ্যাপ্লিকেশন হয়তো বা নেওয়া দরকারই নেই, বা ইনিশিয়াল অবস্থায় হয়তো তার মোবাইল অ্যাপ্লিকেশন দেওয়া দরকার নেই, যেহেতু এটা বিল্ট ইন অবস্থায় একদম মোবাইল ফ্রেন্ডলি করা আছে। তার যদি মানে সেল বাড়ে, প্রফিটেবিলিটি বাড়ে, তখন সে আলাদা মোবাইল অ্যাপ্লিকেশন নিতে পারে এবং এটার আসলে খুব অল্প খরচ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান এখন আ উম নতুন, নতুন বিভিন্ন ফিচার নিয়ে আসতেছে। তার ভিতরে একটা পপুলার ফিচার হচ্ছে বাই নাও পে লেটার অপশন। এই অপশনটা কি আপনার প্ল্যাটফর্মে আছে? আ এই অপশনটা মানে অলরেডি ব্যাংকিং মানে এটা প্রোভাইড করতেছে। অলরেডি হচ্ছে পেমেন্ট গেটওয়ে যারা আছে লাইক এসএসএল কমার্স, আমার পে, বিকাশ, তারা আসলে এই ফিচারটা প্রোভাইড করতেছে। সো ওকে। ইনস্ট্যান্টলি আমার সলিউশনে এটা নাই। কিন্তু আমরা এমন একটা ফিচার অলরেডি আমরা প্ল্যান করছি যেটা কিনা আমরা আপকামিং ভার্সনে এটা পাবেন যে বাই নাও পে লেটার ফিচারটা আমাদের ইসে থেকেও ইউজ করা যাবে। বাট মানে যেহেতু এটা ব্যাংক অথবা হচ্ছে পেমেন্ট গেটওয়ে কোম্পানিরা অলরেডি এটা প্রোভাইড করতেছে, সেই জন্য এই মুহূর্তে আমাদের এই ভার্সনে এটা আমরা রাখি নাই। এবং মানে এটা আরেকটা কারণে না রাখার কারণটা হচ্ছে যে বাই নাও পে লেটার ইউজ করতে হইলে মানুষকে তো আসলে প্রথমে ওয়েবসাইট ইউজ করতে হবে ইয়া। প্রথমত। অ্যান্ড ওয়েবসাইট ইউজ করলে তারা পেমেন্ট গেটওয়ে সলিউশনটাকে তারা ইন্টিগ্রেট করতে পারবে। ঠিক আছে? এসএসএল কমার্স হোক, অথবা আমার পে হোক, অথবা পে স্টেশন হোক, অথবা বিকাশ হোক, অথবা নগদ হোক। অ্যান্ড অলরেডি তারা হচ্ছে গিয়ে এই বাই নাও পে লেটারটা ইন্ট্রোডিউস করছে। মানে আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারেন এবং মান্থলি আপনি ইএমআই দিয়ে কিনতে পারেন। সো আমরা যেটা চাচ্ছি যে প্রথমে আমাদের উদ্যোক্তারা, এন্টারপ্রেনাররা বুঝুক যে তাদের আসলে ব্যবসাকে সাস্টেইনেবল করতে হইলে, স্কেলেবল করতে হইলে প্রথমে ই-কমার্স ওয়েবসাইট তাকে বিল্ড করতে হবে। অ্যান্ড দেন তারা আসলে এই যে এরকম মানে বাই নাও পে লেটার, তারপর হচ্ছে ইএমআই, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে এরকম অনেক, অনেক জিনিস আসলে তারা মানে
এটা ব্যবহার করবে এবং যখন এটা তার জন্য মানে দরকার হবে তখন আসলে তারা এই ফিচারগুলো আমাদের কাছ থেকে রেডি পেয়ে যাবে, বিকজ আমরা এটা নিয়ে মানে অনেক দিন থেকে কাজ করতেছি। বাই নাও পে লেটার আসলে কাজ করে কিভাবে এটা? বাই নাও পে লেটারটা আসলে ব্যাংকিং খাতে যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, ধরা যাক যে প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 10,000 টাকা। হুম, সো আপনার আপনি ইনস্ট্যান্ট এখন কিনবেন এবং ক্রেডিট কার্ড থেকে হয়তো 10 মাসের ইএমআইতে প্রত্যেক মাসে 1,000 টাকা করে কেটে নিবে। এটা ইএমআই একটা ফ্যাসিলিটিস আছে, এটা অলরেডি ব্যাংকের আছে। আরেকটা আছে যেটা কিনা আসলে বাইরের দেশে ব্যবহৃত হয়, যে একটা প্রোডাক্ট আপনি 10,000 টাকা দিয়ে বেচবেন, আপনার ওয়েবসাইটে লোকজন আসবে এবং তারা হচ্ছে ইনস্ট্যান্ট সেই জিনিসটা পে করবে, কিনে ফেলবে এবং পরবর্তীতে তারা পেমেন্ট করবে। যেটা কিনা আমরা দেখতে পারি যে পাঠাও অথবা উবার, তারা কিন্তু এখন পাঠাও কিন্তু এটা ইন্ট্রোডিউস করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ। গিয়ে সে ইন্ট্রোডিউস করছে যে আপনি ইনস্ট্যান্টলি এখন রাইড নেন, তারপরে আপনার এতদিনের মধ্যে আপনি ওইটা শেয়ার করবেন। বা অনেক ট্রাভেল এজেন্সি বিভিন্ন অফার করে যে আপনি ইউরোপ ঘুরে আসেন, একটা প্যাকেজে ঘুরে আসেন, আপনার প্রত্যেক মাসে মাসে টাকা কেটে রাখা হবে। সো এটা হচ্ছে গিয়ে আসলে যে আপনার একটা প্রোডাক্ট ইনস্ট্যান্টলি দরকার, এমন একটা ফ্যাসিলিটিস আপনি পাবেন যে আপনি ইনস্ট্যান্টলি সেই প্রোডাক্টটা কিনতে পারবেন, পারচেস করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি এই টাকাটা দিবেন বা কিছুদিন পরে টাকাটা দিবেন। সো এই জিনিসটা করতে হইলে আপনাকে আসলে ই-কমার্সের মানে প্রথমে ঢুকতে হবে অ্যান্ড আপনাকে ট্রাস্টেড পারসন হইতে হবে এবং আপনার ব্র্যান্ডটাকে আসলে মানে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে, যাতে করে একটা মানুষ জানে যে হ্যাঁ আপনার ব্র্যান্ড থেকে, আপনার কোম্পানি থেকে, আপনার ই-কমার্স থেকে কোনো জিনিস যদি সে ইনস্ট্যান্টলি কেনে সে পরবর্তীতে পেমেন্ট করতে পারবে। ওকে। বাই নাও পে লেটার আসলে এই যেই ফিচার এবং আমরা এই ফিচারটাকে ইন্ট্রোডিউস করতেছি। আমি পাঠাও সহ আরো বেশ কিছু আ প্রতিষ্ঠান আরকি বাই নাও পে লেটার অপশন আমি আ আ চেক ইউজ করছি, করছেন। ইউজ করছি। সো এটা আমি আমি যেটা দেখলাম যে তারা সবার জন্য এভেইলেবল করে না। যারা অনেক বেশি ইউজ করে, অনেক বেশি এক্স্যাক্টলি। অনেকদিন ধরে ইউজ করতেছে, ট্রাস্টেড কাস্টমার তাদেরকে এই ফিচারগুলা আনলক করে। এক্স্যাক্টলি। সো সবার জন্য করে। এটা হ্যাঁ, এটা 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 আসলে কোম্পানি টু কোম্পানির পলিসি। মানে আ হ্যাঁ, এবং আসলে মানে আপনি একটা নতুন কাস্টমার, সেখানে আপনি একটা প্রোডাক্ট পারচেজ করতে চাইতেছেন। আ আপনার ওই কোম্পানি কোন বিশ্বাসে বা কোন ট্রাস্টে আপনাকে প্রোডাক্টটা আসলে হ্যাঁ। মানে ক্রেডিটে পারচেজ করতে দিবে, সেটা তো আসলে হয় না। সো যখন নাকি আপনি একটা কোম্পানির একটা ওয়েবসাইট থেকে বারবার একটা প্রোডাক্ট আপনি পারচেজ করবেন, আপনি তখন লয়াল কাস্টমার, দেন আপনার কোম্পানি তখন আসলে সেই সুযোগটা দিতে পারে। আমাদের সবথেকে বড় একটা কনসার্নের বিষয় হচ্ছে সিকিউরিটি ইস্যু। সো রিসেন্টলিও সারা ওয়ার্ল্ড তো বাদই দিলাম, বাংলাদেশেও দেখা যায় যে ডেটা ব্রিচের প্রবলেমটা হচ্ছেই প্রতিনিয়ত। সো সেক্ষেত্রে মানুষ কতটুকু আপনাদেরকে ট্রাস্ট করবে সিকিউরিটি ইস্যু দিক থেকে? আচ্ছা, আ আমি একটুখানি এখানে বলি যে আমি আ কোম্পানি শুরু করার আগে চাকরি করতাম এবং আমি আমার লাইফ টাইমে বেশ ভালো কিছু কোম্পানিতে চাকরি করার সুযোগ আমার হইছে এবং সেখানে বাংলাদেশের আমি প্রায় ৭ টা ব্যাংকের সাথে সরাসরি কাজ করছি ওদের ডেভেলপমেন্টের জন্য। সো ব্যাংকে কাজ করার একটা বেশ বড় অভিজ্ঞতা আমার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ নেপালিজ একটা ব্যাংকের জন্য আমি কাজ করছি এবং মায়ানমারের একটা ব্যাংকের জন্য আমি কাজ করছি। সো ওকে, ব্যাংকের জন্য কাজ করতে গেলে ১ম যেই মানে স্কিলটা দরকার হয় ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে সিকিউরিটিস কনসার্ন গুলো যেন হ্যান্ডেল করতে পারে সেই স্কিলটা। সো এই স্কিলটাকে আসলে আমরা আমাদের এই ই-কমার্স প্ল্যাটফর্মেও কাজে লাগাইছি। যে আমাদের ই-কমার্সের আ এই সলিউশনের ডেভেলপমেন্টের যে কোডিং বা যে জিনিসটা আমরা করছি, সেটাতে আসলে আমরা একেবারে মানে একটা মানে সিকিউরড একটা মানে সলিউশন বানানোর জন্য যেভাবে কোডিং করতে হয়, যে স্ট্যান্ডার্ডে কোডিং করতে হয়, সেটা আমরা করছি। আমি আ হয়তোবা একটুখানি মানে টেকনিক্যাল হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে এন্ড টু এন্ড এনক্রিপশন আমরা সেটা ইন্ট্রোডিউস করছি। আমরা ওকে। হচ্ছে একদম রেগুলার বেসিসে আমরা পেনিট্রেশন টেস্টিং করি। আমরা হচ্ছে গিয়ে মানে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ? এমএফএ যেটা আরকি হুম, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, সেটা আমরা ইন্ট্রোডিউস করছি। সো এরকম অনেক কিছু আমরা করছি, সেটা হচ্ছে গিয়ে এই সিকিউরিটি কনসার্ন এর জন্য। এখন ওকে। মানে এটা আসলে আমরা আ কেন করছি? কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে আজকে একটা কোম্পানি হয়তোবা দিনে ১০ টা প্রোডাক্ট ডেলিভারি করে। কিন্তু হয়তো সেই কোম্পানিটা ১ বছর পরে গিয়ে
পার ডে 100টা 150টা 200টা 2000 প্রোডাক্ট ডেলিভারি করবে। সো তখন আসলে এই সিকিউরিটি কনসার্নটা যদি না থাকে তাহলে আসলে তারা হুমকির মুখে পড়বে Yeah. এবং একটা ভালনারেবল অবস্থায় যাবে। সো আমাদের এন্টারপ্রেনাররা যেন স্মুথলি তাদের ট্রানজিশন করতে পারে সেটার জন্য আমরা আসলে এটা ইন্ট্রোডিউস করছি এবং আমরা যে পেমেন্ট গেটওয়েদের সাথে আসলে কোলাবোরেশন করছি সেটা পে স্টেশন হোক, আমার পে হোক, সিসেল কমার্স হোক, বিকাশ হোক, তাদের সাথে আসলে আমরা কাজ করি যারা কিনা মানে বাংলাদেশে সার্টিফাইড ওয়েতে কাজ করছে। মানে একদম একটা নতুন কোম্পানি একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে আসতো, তার সাথে আমরা কোলাবোরেশন করে ফেললাম। আমরা আসলে এটা কখনোই করি নাই। Okay. আমরা ট্রাস্টেড যে পেমেন্ট গেটওয়ে সার্ভিসগুলো আছে তাদের সাথে আমরা কোলাবোরেশন করেছি এবং মানে একদম রেগুলার বেসিসে তাদের সাথে আমরা বসি এবং আরও কিভাবে সিকিউরিটি এনশোর করা যায় সেটা আমরা আসলে মানে প্ল্যানিং করি এবং ইমপ্লিমেন্ট করি। আমরা অলরেডি শো এর শেষের পর্যায়ে। সো আমার আরও একটা কোশ্চেন আছে, এটা দিয়ে আমি শোটা শেষ করব। সেটা হচ্ছে যে আপনি বড় বড় দেশে বিদেশে বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে বড় বড় কোম্পানিকে আপনি সার্ভিস দিচ্ছেন। সো সার্ভিস বিজনেস থেকে নিজস্ব প্রোডাক্ট ডেভেলপ শুরু করছেন। সো সার্ভিস বিজনেস থেকে স্যাস বিজনেসে আসছেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে স্যাস বিজনেসের সম্ভাবনা কতটুকু? বাংলাদেশে এখন যেটা আমি একদম শুরুতেই বলছি যে বাংলাদেশে 2024 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হচ্ছে গিয়ে 7.5 বিলিয়ন ডলারের মার্কেট আছে, মানে এখনই আছে, যেটা কিনা কোনো কোনো স্ট্যাটিস্টিক্সে হচ্ছে গিয়ে 9 বিলিয়ন ডলার। ওকে। এবং আমি যদি ক্যাগ রেট 10-12% চিন্তা করি তাহলে আসলে 2030 সালে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 15 থেকে 20 বিলিয়ন ডলার। সো আমাদের বাংলাদেশে ই কমার্সের এমার্জিং অপরচুনিটি আছে। এবং আরেকটা স্ট্যাটিস্টিক্সের কথা আমি বলি, বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ মার্চেন্ট এখন এক্সিস্ট করে, মানে 2.5 লক্ষ এন্টারপ্রেনার বাংলাদেশে আছে যারা কিনা ই কমার্স বিজনেসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এটা একটা বিশাল সংখ্যা। হিউজ। এবং যেটা আপনিও একটু আগে বললেন বা আমিও এটা স্বীকার করেছি যে বাংলাদেশের এই এন্টারপ্রেনাররা বেশিরভাগ এটাকে সাইড বিজনেস হিসেবে শুরু করছে এবং বেশিরভাগ এন্টারপ্রেনারের এনাফ মানি নাই। অ্যান্ড রিয়েলিটি হচ্ছে যে বাংলাদেশ আমরা ডেভেলপ করতেছি, মানে এখনো আমরা ডেভেলপমেন্টের মধ্যে আছি আর কি। হ্যাঁ, আমরা ডেভেলপড কান্ট্রি না, আমরা ডেভেলপমেন্টে মানে করতেছি এবং ডেভেলপড কান্ট্রিতে পরিণত হচ্ছি। সো এই অবস্থাতে আসলে ওই যেটা মানে আমি সার্ভিস বিজনেসে যখন নাকি অনেক বড় বড় ক্লায়েন্ট সার্ভ করতাম তখন যেটা বললাম যে আমার টিকিট সাইজ ছিল হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা, মানে এটা হচ্ছে মিনিমাম টিকিট সাইজ। আমি নিজে মানে এটা এখানে বলা উচিত হচ্ছে কিনা আমি জানি না, 1 কোটি টাকার উপরে ই কমার্স সেল করছি, মানে একটা ই কমার্সের ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা ওয়েবসাইটের। সেটা আমি সেল করছি। তো ওইটা সেল করতে গিয়ে আমি দেখছি যে মানুষের আসলে ই কমার্সের দরকার আছে এবং একটা ই কমার্স এন্টারপ্রেনারকে সাস্টেইনেবল বিজনেসে পরিণত করতে হলে, একটা ব্র্যান্ড করতে হইলে তার ই কমার্স ওয়েবসাইট ছাড়া আসলে মানে আর কোনো রাস্তা নাই, মানে এটার মানে কোনো ওয়ে আউট নাই। এটা আমি মানে আমার বিট কমার্স আছে বলে আমি বলতেছি তা না, এটা একদম সর্বজন স্বীকৃত এটা একটা ব্যাপার। সো 2.5 লাখ কাস্টমারের ই কমার্স ওয়েবসাইট দরকার। তারা শুধুমাত্র ব্যবসাটাকে গ্রো করতে পারতেছে না, আইদার এটা কস্টলি বলে অর কিছু অসাধু বিজনেসম্যান অল্প টাকায় খুব বাজে রকমের সার্ভিস তাকে দেওয়ার কারণে। সো আমি যদি তাদেরকে রাইট একটা সলিউশন দিতে পারি, আমি যদি তাকে প্রপার কাস্টমার সাপোর্ট দিতে পারি, আমি যদি তাকে প্রপার সলিউশনটা দিতে পারি, আমি যদি তাকে প্রপার ইকোসিস্টেমটা বুঝাইতে পারি, তাহলে সে ডেফিনেটলি অনেক ভালো করবে। সো আমি যদি 1000টা এন্টারপ্রেনারকে হেল্প করি তাদেরকে গ্রো আপ করার জন্য, তাদের ব্যবসা বড় হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার ব্যবসা
আলহামদুলিল্লাহ আমি একটা সাস্টেইনেবল একটা স্মুথ ব্যবসাতে মানে পরিণত হবে এবং আমার আসলে টাকা কামানো চিন্তা করতে হবে না। আমি হ্যাঁ, হ্যাঁ। নীতিগতভাবে এটা বিশ্বাস করি যে আমি সার্ভিস দিব, আমি শ্রম দিব, টাকা বাই প্রোডাক্ট হিসেবে আমার কাছে আসবে। আমি হ্যাঁ, টাকা কামানোর জন্য কাজ করি না। আমি আমার আ ভালো লাগার জন্য কাজ করি। আমি মনে করি যে এই কাজটা দিয়ে, আমার এই প্রোডাক্টটা দিয়ে, আমার এই সলিউশনটা দিয়ে আমি ১,০০০ পিপলকে বা ১০,০০০ পিপলকে আমি সাকসেসের জন্য সহযোগিতা করতে পারবো। যেই জন্য আমি বারবার একটা কথা বলতেছি যে, "We don't sell product, we sell success." হ্যাঁ। We are here to help the entrepreneur to make our entrepreneur successful. Shopify এর এমআরপিও অলমোস্ট $৭৯ এর উপরে। সো এক্ষেত্রে রাইট নাও বিটকমার্স এর অবস্থানটা কোথায়? এটা যদি আমি বলি যে Shopify এর এমআরপিও হচ্ছে গিয়ে আসলে $৭৯ দ্যাট মিনস হচ্ছে গিয়ে এটা মান্থলি রেভিনিউ পার ইউজার। ঠিক আছে? যে একটা entrepreneur এর কাছ থেকে আসলে তারা কত টাকা করছে আরকি রেভিনিউ আর্ন করতেছে। সেই জায়গাটাতে আসলে আমাদের এমআরপিও অনেক কম। অ্যান্ড এটা হয়তোবা $20 থেকে $25 এর মধ্যে আছে। বাট যেটা আমি আসলে বারবার বলতেছি যে আমরা আমাদের entrepreneurদের সাকসেসফুল করার জন্য আসলে আমরা এই মডেলটা নিয়ে আসছি, আমরা এই সলিউশনটা নিয়ে আসছি। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের সার্ভিসটা দিয়ে, আমাদের এই সলিউশনটা দিয়ে entrepreneurদেরকে এমনভাবে হেল্প করব যাতে করে entrepreneurএর বিজনেসটা গ্রো করে এবং যখন নাকি এটা আসলে সাকসেসফুলি আমরা করতে পারবো, যেটা আমি মনে করি যে আমার এই সলিউশনটা ইউজ করে যদি ১,০০০টা entrepreneur তাদের বিজনেসকে গ্রো করতে পারে তাহলে আমি সফল। মানে আমার সফলতাটা হচ্ছে গিয়ে আসলে entrepreneurদের গ্রো করলে সফল হইলে আমি সফল। এটা আমি মনে করি। ওকে। সো আমার প্ল্যানটাই হচ্ছে যে আমি আমার এই সলিউশনটা দিয়ে entrepreneurদেরকে এমনভাবে হেল্প করব যেটা কিনা এখন যেটা $20-25 এর মতো আছে সেটা $৭৯ পার হয়ে যাবে। সো আমার প্রত্যেকটা ইউজার দ্যাট মিনস প্রত্যেকটা entrepreneur তাদের ব্যবসাটা এমনভাবে গ্রো করবে যে তারা আসলে মান্থলি, ইয়ারলি হিউজ প্রফিট করবে এবং আমার এই এমআরপিওটা বাড়বে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংকস। আমার শোতে আসার জন্য এবং আপনি যে প্রবলেমের সলিউশন করার চেষ্টা করতেছেন বাংলাদেশের রাইট নাও ই-কমার্স একটা বিগেস্ট থিং এবং আগামী ৫ বছর ১০ বছর বাংলাদেশের ই-কমার্স একটা অনেক বড় পর্যায়ে যাবে। মাঝে অবশ্যই। আমি প্রথমে যেটা বলছিলাম যে ই-ভ্যালি বা অন্যান্য বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতারণার জন্য একটা দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিটা একেবারে ভেঙে পড়ছিল এবং বেশ কিছু পেমেন্ট গেটওয়ের প্রতারণার কারণেও মানুষের ট্রাস্ট চলে গেছিল। ইভেন তো এখনো পর্যন্ত বেশ কিছু অনেক মানুষের টাকা পয়সা এখনো পর্যন্ত পায় নাই। সো সেই প্রবলেমগুলা সলিউশন আপনারা করতেছেন, বিটকমার্স করতেছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা শুধু বাংলাদেশ না, আপনারা গ্লোবালি এই প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছেন। সো ইনশাআল্লাহ। সেটার জন্য বেস্ট অফ লাক।